से हाँ इंडिया से भाई इंडिया से तो देख लाइव से किना হুম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সবাই যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা, সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানায় দাও। আর কে কোথা থেকে জয়েন করেছো কমেন্টে জানায় দাও। আশা করি সব কিছু ঠিকঠাক আছে। আর তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যে ক্লাস শুরু হয়ে গেছে, যেহেতু এটা একটা ফ্রি ক্লাস। সো তোমাদের যারা অন্যান্য বন্ধুরা আছে তাদেরকেও ইনভাইট করতে পারো যে ক্লাসে এসে তোমরা কিছু শিখতে পারো। এখন আমরা আমাদের এই চ্যাপ্টারটা শুরু করে ফেলবো, মহাকর্ষ এবং অভিকর্ষ চ্যাপ্টারটা। ওকে, সব কিছু ঠিকঠাক আছে। আমাদের মহাকর্ষ এবং অভিকর্ষ এই চ্যাপ্টারটা বেশ ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। দেখা যায় যে হচ্ছে প্রতি বছরই বেশ কিছু কোশ্চেন আসতে দেখা যায়। আর এই চ্যাপ্টার আমাদের তো যেহেতু ফিজিক্সে এখন মার্ক কমাইছে, এখন তো 15 মার্ক, আগে তো 20 মার্ক ছিল। দেখা যায় যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে কোশ্চেন চলে আসতো এবং প্রত্যেকবারই দেখা যাইতো যে হচ্ছে অথবা 2-1 বছর পর পরই দেখা যায় যে মহাকর্ষ এবং অভিকর্ষ এই চ্যাপ্টার থেকে একাধিক কোশ্চেন আসতে দেখা যায়। ধরো হচ্ছে কোনোবার 2টা, কোনোবার 3টা। আমি যে এবার পরীক্ষা দিয়েছিলাম সেইবার 3টা কোশ্চেন আসছিল। সো এই চ্যাপ্টারটা মোটামুটি বেশ খানিকটা ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে কিছু কিছু ম্যাথ করা লাগে, কিছু হচ্ছে থিওরি পড়া লাগে। ম্যাক্সিমাম জিনিসটা হচ্ছে থিওরিটিক্যাল বেসড। সো এই চ্যাপ্টার থেকে যা যা লাগে আমি মোটামুটি হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে শেষ করে দেওয়ার ট্রাই করব। ওকে, একজন রত্না আক্তার বলেছো গাইবান্ধা থেকে। ওকে, আর কে কোথায় থেকে জয়েন করেছো একটু জানাও, দেখি পুরা বাংলাদেশ কি আমাদের সাথে আছে কিনা। রাফসান জামান সিরাজগঞ্জ থেকে। খুলনা থেকে একজন। ওকে, ঠিক আছে, আমরা তাহলে শুরু করি যেহেতু বেশ কয়েকজন চলে আসছো। প্রথমত হচ্ছে আমাদের এই যে মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের শুরুতে একদম এই যে শুরুর যে পেজটা আছে, এই শুরুর পেজের নিচে দেখবা একটা সাল দেয়া আছে, কত? 1681। 1681 খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিউটন মহাকর্ষ সূত্র আবিষ্কার করে। এখান থেকে এই জিনিসটা একটু দাগায় রাখো। এখন পরের দিকে যদি আমরা যাই, দেখো প্রথম যে টপিক, প্রথম টপিকে আমার আছে হচ্ছে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর সূত্র, এবং এই টপিকটা আমাদের এই চ্যাপ্টারেও আছে, গতিবিদ্যা চ্যাপ্টারেও আছে। এই চ্যাপ্টারে কিছু কিছু খুচরা ইনফরমেশন দেয়া আছে, ওই চ্যাপ্টারে কিছু কিছু খুচরা ইনফরমেশন দেয়া আছে। সবগুলা ওই দুইটা চ্যাপ্টার মিলে যতগুলো ইনফরমেশন দেয়া আছে সবগুলো আমরা একটা ক্লাসে শেখার ট্রাই করব। আচ্ছা, এই যে বিজ্ঞানী গ্যালিলিও সাহেব, তিনি হচ্ছে 3টা সূত্র দেয় পড়ন্ত বস্তুর উপর পরীক্ষা নিরীক্ষা করে। এই 3টা সূত্র মোটামুটি সবারই জানা থাকে, এবং এই 3টা কোশ্চেন থেকে বা এই 3টা সূত্র থেকেই মাঝে মাঝে কোশ্চেন আসে। কোনো কোনো বার হচ্ছে সূত্রটার বিবৃতি তুলে দেয়, দিয়ে বলে এটা কোন সূত্র। সো এই ক্ষেত্রে প্রথম সূত্র কোনটা, দ্বিতীয় সূত্র কোনটা, তৃতীয় সূত্র কোনটা, এইভাবে হচ্ছে তোমাদেরকে একটু একটু করে জানতে হবে।
এখন আসো আমাদের প্রথম সূত্রের ক্ষেত্রে আমরা সব সময় হচ্ছে একটা কিওয়ার্ড মনে রাখবো, সবগুলো সূত্রের ক্ষেত্রে একটা করে কিওয়ার্ড মনে রাখবো। দেখো আমার এখানে একটা কিওয়ার্ড দাগানো আছে যে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ কোনো একটা বস্তুকে যদি তুমি একটা উপর স্থান থেকে ফালাই দাও, ধরো হচ্ছে তুমি 3 তলা বা 10 তলা একটা বিল্ডিং থেকে একটা দুইটা জিনিসকে তুমি একসাথে ফালাই দিছো, তখন দেখা যাবে যে তারা যখন কোনো একটা বায়ুশূন্য স্থানে থাকবে তখন তারা কি করবে, তখন তারা হচ্ছে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ দেখা যাবে তুমি 10 তলা থেকে ফালাইছো একটা, সাপোজ হচ্ছে একটা তুমি লোহার কয়েন ফালাইছো, আরেকটা সাপোজ তুমি হচ্ছে মাটির কয়েন ফালাইছো, দুইটা কয়েন একসাথে তুমি ফালাই দিছো, তখন দেখা যাবে যে দুইটা জিনিস একসাথে হচ্ছে ভূপৃষ্ঠে চলে আসবে। এটাই বোঝাচ্ছে হচ্ছে আমাদের প্রথম সূত্র। এরপরে দ্বিতীয় সূত্রে কি বলছে, দ্বিতীয় সূত্রে বলছে হচ্ছে, তাহলে 1 নম্বর সূত্র আমাদের গেল। 2 নম্বর সূত্র এবং 3 নম্বর সূত্রে কি বলছে, 2 নম্বর সূত্রে বলছে ভি সমানুপাতিক টি, আরেকটা 3 নম্বর সূত্রে বলছে হচ্ছে এইচ সমানুপাতিক টি স্কোয়ার। এখন তোমার কোশ্চেন জাগতে পারে যে ভাইয়া কোনটা 2 নম্বর কোনটা 3 নম্বর, এটা তো আমাদের প্যাচ লাগতে পারে। সো এই ক্ষেত্রে তোমরা মনে রাখবা যে ভি মানে কি, ভি মানে হচ্ছে বেগ, ভি মানে কি, ভি মানে হচ্ছে বেগ। বেগ লিখতে কয়টা শব্দ লাগে, দুইটা শব্দ লাগে। সো এখানে আমার সূত্র 2 নাম্বার। এইচ মানে কি, এইচ মানে হাইট, হাইটের বাংলা কি, উচ্চতা। তাহলে উচ্চতা লিখতে কয়টা শব্দ লাগে ভাইয়া, তিনটা শব্দ লাগে, মানে 3টা অক্ষর লাগে। এই 3টা অক্ষর থেকে তুমি মনে রাখবা এইচ সমানুপাতিক টি স্কোয়ার, এটা হচ্ছে 3 নম্বর সূত্র। এখন এই 3টা সূত্রের বিবৃতি তো তুমি পারবা, যে প্রথমটা কি, প্রথমটা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, 2 নম্বরটা আমরা বললাম যে হচ্ছে বেগ সময়ের সমানুপাতিক, 3 নম্বরে আমরা বললাম হচ্ছে উচ্চতা হচ্ছে দূরত্বের সমানুপাতিক, বা হচ্ছে সরি, উচ্চতা হচ্ছে তোমার সময়ের বর্গের সমানুপাতিক। আচ্ছা, এই 3টা জিনিস গেল। এখন এখান থেকে একটা করে কোশ্চেন আসতে পারে, কি কি টাইপের কোশ্চেন আসতে পারে এখন আমরা সেটা দেখবো। দেখো প্রথমত আমরা যদি বলি যে সময়ের একটা অনুপাত দেওয়া আছে, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। এখন তোমাকে বলছে যে 1 সেকেন্ড সময়, 2 সেকেন্ড সময়, 3 সেকেন্ড সময়ে কোনো একটা বাধাহীন পড়ন্ত বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত হবে, অতিক্রান্ত দূরত্ব কত হবে, এইচ এর অনুপাত কত। এখন তুমি কি করবা, আচ্ছা এটা শেখার আগে তুমি আমাকে বলো, যদি হচ্ছে বেগ তাহলে কত হবে, বেগ কত হবে, আগে বেগ বলো, বেগ কত হবে। যদি হচ্ছে সময় যদি 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড দেওয়া হয় তাহলে বেগ কত হবে। বেগ হবে হচ্ছে 1:2:3। তার কারণটা কি, তার কারণটা হচ্ছে বেগ সময়ের সমানুপাতিক। এখন উচ্চতা কি, উচ্চতা হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে বর্গের সমানুপাতিক হলে কি হবে, তাহলে 1-এর উপরে স্কোয়ার করলো আমরা 1 পাবো, 2-এর উপরে স্কোয়ার করলো আমরা হচ্ছে 4 পাবো, 3-এর উপরে স্কোয়ার করলে আমরা কি পাবো, 9 পাবো। তাহলে এখানে হাইটের অনুপাতটা কত হবে, 1:4:9, কিন্তু আমাদের বেগের অনুপাত কত হইলো, বেগের অনুপাত হইলো 1:2:3। এই টাইপের কোশ্চেন তোমাকে দিতে পারে। আরেকটা টাইপের কোশ্চেন আসতে পারে যে হচ্ছে সেটা কি হতে পারে, যে ধরো তোমাকে উল্টাভাবে দিছে, যে বললো তোমার উচ্চতার অনুপাত 1:3। এখন তুমি আমাকে বলো সময়ের অনুপাত কত, উচ্চতার অনুপাত 1:3, তাহলে সময়ের অনুপাত কত হবে দেখি, এটা আমাকে বলো। আগেরগুলো তোমরা মোটামুটি সবাই পারবা, যে এই যে 1:4:9, 1:4:9 সবাই মোটামুটি লিখতেছো। এখন কথা হচ্ছে তুমি আমাকে এটার আনসার দাও যে তোমার উচ্চতার অনুপাত দেওয়া আছে 1:2:3, আমার সময়ের অনুপাত কত হবে। দেখি বলো, কমেন্ট করো, 1:2:3 হইলে সময়ের অনুপাত কত হবে। এতক্ষণ আমরা পড়লাম যে এইচ সমানুপাতিক টি স্কোয়ার, তাহলে এখন টি সমানুপাতিক কী হবে বলো, টি সমানুপাতিক √এইচ হবে না, জাস্ট উল্টাই দিব আমরা। তাহলে এখন আমার কি করতে হবে, টি এর ভ্যালু কত হবে, টি এর ভ্যালু হবে হচ্ছে, টি এর ভ্যালু হবে √1, √2, √3। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 1:√2:√3। এই টাইপের কোশ্চেন তোমাকে দিতে পারে মেডিকেলের জন্য ছোট ছোট ম্যাথ হিসাবে। ওকে, এখন আমরা পরের আচ্ছা আরেকটা কোশ্চেন এখানে আমার আছে, সেটা হচ্ছে এই যে প্রথম সূত্রটা হচ্ছে প্রমাণ করে আরেকজন বিজ্ঞানী, তিনি হচ্ছে নিউটন।
কে? বিজ্ঞানী নিউটন। নিউটন কোন পরীক্ষার মাধ্যমে প্রমাণ করে? সেটা হচ্ছে গিনি ও পালক পরীক্ষা। গিনি মানে কি? গিনি মানে কয়েন। আমি একটু আগেই বলছি গিনি মানে কি? গিনি মানে হচ্ছে কয়েন। তাহলে তুমি একটা কয়েন নিছো আর একটা হচ্ছে পালক নিছো, মানে বিজ্ঞানী হচ্ছে নিউটন সাহেব এই কাজটা করছে, একটা কয়েন নিছে একটা পালক নিছে, দুইটাই একই সময়ে একটা উঁচু টাওয়ার থেকে নিচে ফালাই দিছে। সে দেখছে যে এটা হচ্ছে একটা বায়ুশূন্য স্থান, সে কল্পনা করছে বায়ুশূন্য স্থানে কি হবে, যে এই যে তোমার কয়েন এবং এই যে পালক দুইটা একই সময়ে নিচে এসে পড়বে। এই পরীক্ষাটা করছে হচ্ছে বিজ্ঞানী নিউটন সাহেব। এবং তিনি যেই হেলানো টাওয়ার বা যেই টাওয়ার থেকে এই কাজটা করছে, বা বিজ্ঞানী গ্যালিলিও সাহেব যেই টাওয়ারে পরীক্ষা করছে, সেই টাওয়ারের নাম কি? পিসার হেলানো টাওয়ার। পিসার হেলানো টাওয়ার, এটা মোটামুটি ফেমাস একটা জায়গা, যে একটা টাওয়ার আছে যেটা হচ্ছে এরকম হচ্ছে কিছুটা হেলানো থাকে। সো এই টাওয়ার থেকে সে হচ্ছে পরীক্ষাটা করছে। এখন এই পিসার হেলানো টাওয়ারের উচ্চতা কত? 180 ফুট। ঠিক আছে, 180 ফুট। এই দুইটা কথা হচ্ছে আমাদের গতিবিদ্যা চ্যাপ্টারে আছে, সো এই ছোট ছোট ইনফরমেশনগুলো একটু লাগবে। ওকে, এখন দেখো এখানে যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কি কি আমার লাগবে। যে পিসা শহরের 180 ফুট উঁচু টাওয়ার থেকে বস্তু নিক্ষেপ করে গ্যালিলিও এই সূত্র প্রদান করে। তারপরে যে নিউটন সূত্রগুলোর প্রমাণ করে। নিউটন কোন পরীক্ষার মাধ্যমে করে? গিনি ও পালক। সবাই কমেন্ট করো গিনি ও পালক। কোন পরীক্ষার মাধ্যমে প্রমাণ করে? গিনি ও পালক। ওকে, এখন এই যে ছোট ছোট জিনিস, এই জিনিসগুলো আসলে প্রথম দিকে তো, আচ্ছা এখন প্রথম দিকে যেহেতু, সো এই টপিকগুলো একটু তোমার বোরিং লাগতে পারে, যে এইগুলো কি বোঝাচ্ছে, এই জিনিসগুলো তো পারি। হ্যাঁ পারো, ঠিক আছে, তোমার এই জিনিসগুলো পারো, তারপর তুমি হচ্ছে ক্লাসে একটু একটু করে দেখো, তোমার রিক্যাপ হবে, তোমার মেমোরাইজেশন ভালো হবে। সো এখান থেকে দেখবা যে হচ্ছে তোমার দু একটা কোশ্চেন চলেও আসতে পারে, কিন্তু এরপরে আমি হচ্ছে যেই টপিকগুলো বুঝাবো সেই জিনিসগুলো একটু ইন্টারেস্টিং আছে সামনের দিকেই। সো ওই টপিকগুলো যদি তুমি বুঝতে পারো, তোমার অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে আশা করি, ঠিক আছে। সো সবাইকে হচ্ছে শেষ পর্যন্ত থাকার অনুরোধ। এখন আসো নিচের কোনটা সত্য, দেখো এটা ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 2007-08 চলে আসছে। পড়ন্ত পাথরের গতিবেগ বৃদ্ধি পায়, পড়ন্ত পাথরের গতিবেগ হ্রাস পায়, পড়ন্ত পাথরের গতিবেগ অপরিবর্তিত থাকে, কোনোটিই নয়। দেখি আনসার করো, এটা কি হবে আমাদের আনসার। আমি এরকম হচ্ছে ক্লাসে মোটামুটি হচ্ছে একটা টপিক দেখাই, কয়েকটা হচ্ছে কোশ্চেন নিয়ে আসি, কোশ্চেনগুলো তোমাদের আবার জিজ্ঞেস করি। সো এইভাবে হচ্ছে পুরো প্যাটার্নটা চলবে সামনে, যতটুকু আমি হচ্ছে ক্লাস নিব সবগুলো এই সেম প্যাটার্নে চলবে, যে আমি একটা টপিক দেখাবো, সেখানকার হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেনগুলো দেখাবো, কিছু কিছু কোশ্চেন তোমাদেরকে আনসার করতে দিব। সো এখান থেকে হচ্ছে তোমার পড়াগুলোও হয়ে যাবে, পাশাপাশি হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোও সলভ করা হয়ে যায় আসলে। বলো এটার আনসারটা কি হবে। আচ্ছা সবাই সি বলছো, এটা হচ্ছে সি যেহেতু বলছো, এটার ক্ষেত্রে দুইটা কন্ডিশন আছে। একটা হচ্ছে নর্মালি তুমি যদি চিন্তা করো পড়ন্ত পাথরের গতিবেগ কি হবে, তুমি উপর থেকে ফালাই দিছো, এখন গতিবেগ আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে, এখন নর্মাল সেন্সে এটা সঠিক, ঠিক আছে, পড়ন্ত পাথরের গতিবেগ বৃদ্ধি পায়। কিন্তু তুমি যদি একটা বায়ুশূন্য স্থান নাও, বায়ুশূন্য স্থান নিলে দেখা যাবে যে হচ্ছে গতিবেগ একদম সেম থাকবে। সো এখানে যেহেতু তোমার বলে দেওয়া নাই কন্ডিশনটা কি, এখানে কি, এখানে যদি বলে দিত যে বায়ুশূন্য স্থানে, এখানে যদি বলে দিত কি বায়ু শূন্য স্থানে, তাহলে বায়ু শূন্য স্থানে যদি বলে দিত তাহলে তোমার পড়ন্ত পাথরের গতিবেগটা কি হইতো, অপরিবর্তিত থাকতো। বাট নর্মালি কি করবে, নর্মালি হচ্ছে গতিবেগটা বৃদ্ধি পাবে। সো আনসারটা হচ্ছে আমাদের গতিবেগ বৃদ্ধি পায়। এখন দেখো আমাদের গ্রহের গতি সংক্রান্ত কেপলারের কিছু মানে আমাদের সেকেন্ড টপিকটা হচ্ছে কেপলারের সূত্র। এখন এই কেপলারের সূত্র পড়ার আগে আমাদের কিছু বিজ্ঞানীদের কাহিনী পড়তে হবে। বিজ্ঞানীরা কিছু কিছু বিজ্ঞানী কিছু কিছু জিনিস আবিষ্কার করে, তারপরে তো হচ্ছে কেপলার সাহেব এই সূত্রগুলো নিয়ে আসছে। আচ্ছা দেখো প্রথমে হচ্ছে আমাদের এই মহাবিশ্বের মানে আমাদের পৃথিবীতে মানুষজন আসার পরে একদম শুরুর দিকের যে ধারণাটা ছিল, যে এই পৃথিবী হচ্ছে স্থির থাকে, পৃথিবীর চারপাশে যত গ্রহ নক্ষত্র সূর্য যা আছে সবগুলো কি করে, সবগুলো ঘূর্ণায়মান থাকে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম দিকের একটা তত্ত্ব, যেটা দিয়েছিলেন বিজ্ঞানী টলেমি। যেটা কে দিয়েছিলেন, দিয়েছিলেন হচ্ছে বিজ্ঞানী টলেমি। সো টলেমির যেই তত্ত্ব সেটাকে বলা হয় ভূকেন্দ্রিক তত্ত্ব। টলেমির তত্ত্বটাকে কি বলা হয়, ভূকেন্দ্রিক তত্ত্ব। তাহলে টলেমির তত্ত্বটাকে বলা হয় ভূকেন্দ্রিক তত্ত্ব। যেহেতু ভূকেন্দ্রিক তত্ত্ব একটা মানে ভুয়া তত্ত্ব, এই জন্য আমরা টলেমিকে বলতে পারি সে হচ্ছে একজন ভুয়া জ্যোতিষী বা ভুয়া হচ্ছে বিজ্ঞানী। সো এখান থেকে তুমি মনে রাখবা ভূকেন্দ্রিক তত্ত্ব কে দেয়, বিজ্ঞানী টলেমি দেয়। এরপরে ভূকেন্দ্রিক তত্ত্ব উপস্থাপন করার পরে সে বিজ্ঞানী টাইকোব্রে কি করে, সে হচ্ছে মঙ্গল গ্রহের গতিবিধিটাকে লক্ষ্য করে। সে দেখে যে হচ্ছে যেহেতু আমাদের পৃথিবীটা
স্থির আছে এবং পৃথিবীর চারপাশে সবগুলা গ্রহ নক্ষত্র ঘূর্ণায়মান আছে। এই ক্ষেত্রে সে পরীক্ষা নিরীক্ষা করে যে তাহলে তো মঙ্গল একটা সময়, যেহেতু আমরা চাঁদকে কি করতেছি, চাঁদকে একটা ফিক্সড সময় পর পর আমরা সেম জায়গা দিয়ে ঘুরতে দেখতেছি। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে, ঠিক আছে। কিন্তু বিজ্ঞানী টাইকো ব্রে দেখছে যে হচ্ছে যেহেতু মঙ্গলও আমাদের পৃথিবীকে কেন্দ্র করে ঘোরার কথা, তাহলে মঙ্গলকেও আমরা ফিক্সড টাইমে হচ্ছে একটা সময়ে এই জায়গায় দেখবো, আর একটা সময় সে ঘুরে এসে এই জায়গায় থাকবে, দিনের একটা নির্দিষ্ট সময়ে এইভাবে সে ঘুরতে থাকবে, তাই তো? তাহলে এইভাবে সে পরীক্ষা করছে, কিন্তু পরীক্ষা করার পর সে দেখলো যে হচ্ছে মঙ্গল গ্রহ তো নর্মালি এরকম থাকে না যে একটা নির্দিষ্ট সময় এখানে থাকবে আর একটা নির্দিষ্ট সময় এখানে থাকবে, এরকম সে কখনো মানে না। দেখা যায় যে কখনো এক জায়গায় আছে, কখনো আরেক জায়গায় চলে গেছে। সো এইভাবে হচ্ছে তিনি পরীক্ষা নিরীক্ষাগুলো করে। তারপরে এই যে পরীক্ষা নিরীক্ষার প্রাপ্ত তথ্য উপাত্ত, তিনি হচ্ছে তার এই যে অ্যাসিস্ট্যান্ট ছিল হচ্ছে কেপলার, টাইকো ব্রের অ্যাসিস্ট্যান্ট ছিল কেপলারকে তার তথ্য উপাত্ত সবগুলো দিয়ে যায়। এই দিয়ে যাওয়ার পরে কেপলার কি করে? কেপলার আরও পরীক্ষা নিরীক্ষা করার পরে এই 3 ধরনের সূত্র আবিষ্কার করে। সেই 3 ধরনের সূত্র আমরা সামনের পেজেই দেখব, ঠিক আছে? তাহলে কেপলার কি করলো? কেপলার হচ্ছে সূত্রগুলো আবিষ্কার করলো। এখন কথা হচ্ছে আমাদের এই যে ভূকেন্দ্রিক তত্ত্ব উপস্থাপন করলো, এই তত্ত্বটা তো একটা ভুল তত্ত্ব। তাহলে আমাদেরকে এই সঠিক তত্ত্বটা কে দিল? সঠিক তত্ত্বটা দিয়েছিলেন বিজ্ঞানী কোপার্নিকাস। কোপার্নিকাসই সর্বপ্রথম সূর্যকেন্দ্রিক তত্ত্ব উপস্থাপন করেন। সূর্যকেন্দ্রিক তত্ত্ব উপস্থাপন করেন কে? কোপার্নিকাস। এই জন্য হচ্ছে কোপার্নিকাস হচ্ছে বেশ জেল জুলুম, ওই সময়ের হচ্ছে রাষ্ট্রপ্রধানের থেকে হচ্ছে জেল জুলুমের শিকার হয়েছিলেন, যেহেতু তারা মনে প্রাণে বিশ্বাস করতো যে ভূকেন্দ্রিক তত্ত্বটা হচ্ছে সত্য। এই কারণে এই তত্ত্বটা দেওয়ার কারণে কোপার্নিকাসের বেশ খানিকটা মানে অনেক খারাপ একটা জিনিসের মধ্যে দিয়ে যাইতে হয়, শেষ পর্যন্ত তাকে হচ্ছে মেরে ফেলা হয় কোপার্নিকাসকে। এখন আসলে আমরা কেপলারের সূত্রে যাই। কেপলারের সূত্রে দেখো আমার সূত্র হচ্ছে 3টা। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। আমি সবগুলা ক্লাসেই বলি যে হচ্ছে যেখানে দেখবা তুমি এরকম 3টা সূত্র করে আছে বা হচ্ছে 4টা করে সূত্র আছে, বা যেখানে দেখবা সিরিয়ালি কিছু সূত্র আছে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র এখানে আছে, এখানে যে পড়ন্ত বস্তুর সূত্র আমরা পড়ে আসলাম, এখানে হচ্ছে কেপলারের সূত্রটা পড়বো আমরা, তারপর হচ্ছে চলতরিতে আরেকটা সূত্র আছে, অনেকগুলো সূত্র এরকম আছে যে হচ্ছে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, মানে জুলের তাপীয় ক্রিয়ার যে সূত্রটা আছে এটা একটা, তারপরে ধরো হচ্ছে তোমার তাপগতিবিদ্যার ক্ষেত্রে হচ্ছে শূন্যতম সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, কোনটা কোন সূত্র এটা তোমার মাথায় রাখতে হবে। প্রথম সূত্র কোনটা, দ্বিতীয় সূত্র কোনটা, তৃতীয় সূত্র কোনটা, এই সবগুলোর ক্ষেত্রে এইভাবে কোশ্চেন আসে যে নিচের কোনটা প্রথম সূত্র, নিচের কোনটা কেপলারের দ্বিতীয় সূত্র, নিচের কোনটা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে তৃতীয় সূত্র, এরকম করে কোশ্চেন আসে। সো তোমার সিরিয়ালটা মেইনটেইন করতে হবে। তাহলে এখন আসো, প্রথম সূত্রের ক্ষেত্রে আমরা পড়বো হচ্ছে ল অফ এলিপস, দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে হচ্ছে ল অফ এরিয়া, আর তৃতীয় সূত্র হচ্ছে ল অফ টাইম, ঠিক আছে? দেখো আমরা একটা 3টা হচ্ছে আমরা নিলাম, অক্ষর নিলাম, যে প্রথমে হচ্ছে ই, সেকেন্ডটা হচ্ছে এ, আর লাস্টেরটা হচ্ছে টি। তাহলে ল অফ এলিপস, ল অফ এরিয়া, ল অফ টাইম। এখন এখান থেকে আমরা একটা শব্দ তৈরি করলাম যে ইট। আমি এইভাবে মনে রাখবো যে আমরা কেপলারের সূত্রকে খাবো মানে কি? ইট। ইট থেকে ই দিয়ে হচ্ছে এলিপস, এ দিয়ে এরিয়া, টি দিয়ে হচ্ছে টাইম। ক্লিয়ার? তাহলে দেখো এখান থেকে আমার মনে রাখাটা একদমই সহজ। তাহলে প্রথমটা সূত্র কি? প্রথম সূত্র হচ্ছে উপবৃত্তের সূত্র বা কক্ষের সূত্র, ইংলিশটা হচ্ছে এলিপসের সূত্র। ই দিয়ে এলিপস, এলিপস মানে উপবৃত্তাকার সূত্র। দ্বিতীয় সূত্র কি? এরিয়া। এরিয়া মানে কি? টাইম মানে ক্ষেত্রফলের সূত্র। টাইম মানে কি? টাইম মানে হচ্ছে সময়ের সূত্র বা পর্যায়কালের সূত্র বা আবর্তনকালের সূত্র। এই সবগুলা সেম ওয়ার্ড। এছাড়া আমাদের হচ্ছে আরেকটা জিনিস আছে, এলিপসের সূত্রটা কি হচ্ছে বিজ্ঞানী মানে আমাদের তপন স্যারের বই হচ্ছে কক্ষপথের সূত্র বলা আছে, কক্ষপথের সূত্র। ওকে, এখন দেখো আমাদের প্রথম সূত্রে কি বলছে? প্রথম সূত্রে বলছে যে হচ্ছে আমাদের যে সূর্যটা আছে, হ্যাঁ, এখানে ধরো হচ্ছে এটা একটা সূর্য, এই সূর্যটাকে মাঝখানে রেখে এরকম একটা উপবৃত্তাকার কক্ষপথে আমাদের এই পৃথিবী কি করে? ঘূর্ণায়মান থাকে। এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রে কি বলছে? দ্বিতীয় সূত্রে বলছে একটা ক্ষেত্রফলের সূত্র। আচ্ছা, এখানে আমাদের ধরো এটা হচ্ছে আমাদের গ্রহ এবং সূর্য, ধরো হচ্ছে এখান থেকে হচ্ছে সূর্যের একটা দূরত্ব আছে, আবার ধরো এখান থেকে হচ্ছে একটা সূর্যের একটা ক্ষেত্রফল, মানে এরকম একটা ক্ষেত্রফল আছে। এখন সে কি বলছে? সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। ধরো এখান থেকে এখানে গেছে, একটা ক্ষেত্রফল সে অতিক্রম করছে, আবার এই সেম ক্ষেত্রফলটা অতিক্রম করে আবার এখানে আসছে, আবার ধরো এই সেম ক্ষেত্রফলটা অতিক্রম করে এখানে আসছে। সো এখানে এই জন্য বলছে যে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে, এটা ক্ষেত্রফলের সূত্র। আর লাস্টে আসে সময়ের সূত্র। সময়ের সূত্রে কি বলছে? যে প্রত্যেকটি গ্রহের পর্যায়কালের বর্গ
সূর্য হতে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। এখানে কি বলছে? গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। আচ্ছা এখানে আমাকে এখন বলো যে এখানে গড় দূরত্ব কেন নেওয়া হয়েছে? আমরা তো হচ্ছে নর্মাল দূরত্ব নিতে পারতাম। এখানে দেখো যেখানে আমার গড় দূরত্ব কেন নিল, দেখো এটা তো হচ্ছে আমাদের সূর্য, ধরো এটা হচ্ছে আমাদের সূর্য, সূর্যের চারপাশে উপবৃত্তাকার কক্ষপথে এরকম ঘূর্ণায়মান আছে। পৃথিবী একবার এখানে আছে, একবার এখানে আছে, একবার হচ্ছে এখানে আছে। এখন দেখো এখান থেকে আমার দূরত্ব ধরলাম a1, এখান থেকে দূরত্ব ধরলাম হচ্ছে a2, এখান থেকে এইটার দূরত্ব আবার ধরলাম a3। প্রত্যেকবার কি হচ্ছে? আমাদের দূরত্বটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য এখানে আমার দূরত্ব যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে, এই দূরত্ব চেঞ্জ হওয়ার কারণে সবগুলো দূরত্বের একটা গড় দূরত্ব নেওয়া হয়েছে। সেই গড় দূরত্ব হচ্ছে a। এখন এই গড় দূরত্বের ক্ষেত্রে কি হবে? t² সমানুপাতিক a³, অর্থাৎ এই গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। কি সমানুপাতিক? সেটা হচ্ছে পর্যায়কালের বর্গ। তাহলে পর্যায়কালের বর্গ দূরত্বের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। ঠিক আছে? পর্যায়কালের বর্গ গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক, এটা এখানে বলা আছে। ঠিক আছে? সো এই জিনিসটা গেল। এখন আমরা সামনের দিকে যদি যাই, দেখো এখানে হচ্ছে একটা ম্যাথ দেয়া আছে। এই ম্যাথে কি বলছে? এই ম্যাথে বলছে যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের অর্ধেক করা হয়, দূরত্ব কত করছে? দূরত্ব অর্ধেক করছে, তাহলে আমার কি বলছে? এক বছরে দিনের সংখ্যা কত হবে? কমবে নাকি বাড়বে? যেহেতু আমার দূরত্ব অর্ধেক করা হয়েছে, তার মানে কি পর্যায়কাল অবশ্যই কমবে। তাহলে পর্যায়কাল যদি কমে যায়, দিনের সংখ্যাও কমে যাবে। দিনের সংখ্যা কত হবে? 129 দিন হবে। এই ম্যাথটা হচ্ছে বিশাল ভেজালের একটা ম্যাথ, আশা করি এই ম্যাথটা হচ্ছে দিবে না। কিন্তু যদি দেয় তাহলে হচ্ছে তুমি নর্মালি মনে রাখো যে দূরত্ব যদি অর্ধেক হয়ে যায়, আমার 365 দিনের জায়গায় 129 দিন হবে। ঠিক আছে? 365 দিনের জায়গায় 129 দিন হবে। তপন ইসাক দুইজনের বই নিয়েই বসে পড়ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমরা হচ্ছে আমি নর্মালি হচ্ছে ইসাক স্যারের বই পড়াই, যেহেতু হচ্ছে মেডিকেলের জন্য ইসাক স্যারকে হচ্ছে ফিজিক্সের ভাষায় বাইবেল বলা হয়, বা ফিজিক্সের বাইবেল বলা হয় ইসাক স্যারের বইটাকে। কিন্তু এর পাশাপাশি হচ্ছে আমরা তপন স্যারের বইটাও হচ্ছে পড়াই, যে মানে দুই একটা ইনফরমেশন, দুই একটা যদি খুচরা কোনো ইনফরমেশন থাকে, এক্সট্রা থাকে, সেই জিনিসগুলো আমি হচ্ছে ক্লাসে বলে দিই। সো এই জিনিসটা নিয়ে আশা করি মানে চিন্তা করার কোনো মানে কারণ লাগবে না আর কি, চিন্তা করা লাগবে না। সো তুমি হচ্ছে যে কোনো একটা বই ফলো করতে পারো। আমি হচ্ছে রেকমেন্ড করবো ইসাক স্যারের বইটাকে ফলো করার। এখন এই কোশ্চেনের আনসার দাও। প্রতিটি গ্রহই সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে, এই সূত্র কোন বিজ্ঞানী দিয়েছিল? ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 2020-21 আসছে। দুই হাজার 20-21 আসছে, এই কোশ্চেনটার একটু আনসার দাও। একদমই সহজ। জোহান কেপলার। এখন আমরা কেপলারের সূত্র পড়ে আসলাম, সো এটাই তো হবে আমাদের আনসার। এখন এটা বলো তো, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কমে গেলে বছরের দৈর্ঘ্য কেমন হবে? বলো এটার আনসার কি? গুড, এটার আনসারও আমাদের বি হবে, কমে যাবে। কেন কমে যাবে আমরা একটু আগে দেখলাম, যদি হচ্ছে গড় দূরত্ব অর্ধেক হয়ে যায়, অর্ধেক হয়ে গেলে আমাদের বছরের দৈর্ঘ্য কেমন হইতো? 365 দিনের জায়গায় 129 দিন হয়ে যাচ্ছিল। সো এখানে আমাদের যদি গড় দূরত্ব কমে যায়, অবশ্যই বছরের দৈর্ঘ্যটা কমে যাবে। এখন আসো আমরা পড়ব টপিক 3 নাম্বার টপিক, নিউটনের মহাকর্ষ সূত্র। এই সূত্র বা এই টপিক থেকে আশা করি হচ্ছে বেশি পড়ানো লাগবে না, তার কারণটা হচ্ছে তোমরা এই জিনিসটা হচ্ছে ক্লাস 8 থেকে পড়ে আসতেছো, আমি নিজেও হচ্ছে 8 থেকে পড়ে আসতেছি। সো এই টপিকটা মোটামুটি তোমাদের একদমই হচ্ছে সহজ একটা টপিক। এখানে বিজ্ঞানী আইজ্যাক নিউটন সাহেব তিনি কি করছে, তার গল্পটা তো সবাই জানো, যে তার মাথায় আপেল পড়ছে, আপেল পড়ার চিন্তা থেকে সে চিন্তা করছে আপেল কেন নিচে পড়লো, আপেল তো উপরে উঠতে পারতো। এই চিন্তা থেকেই সে হচ্ছে এই নিউটনের মহাকর্ষ সূত্রটা আবিষ্কার করে। ওকে, এখন এই যে মহাকর্ষ বল,
মহাকর্ষ বলের ক্ষেত্রে দেখো তো এখানে কি বলছে যে একটা আকর্ষণ বলের এদের ক্ষেত্রে এই সূত্রটা কি বলছে, সূত্রটা বলছে যে হচ্ছে প্রত্যেকটা মহাকর্ষ বা প্রত্যেকটা বস্তুই কি করে, প্রত্যেকটা বস্তু একে অপরকে আকর্ষণ করে। এই মহাবিশ্বের যত বস্তু আছে সবগুলো একে অপরকে আকর্ষণ করে। সাপোজ হচ্ছে এই কলম, তার সাথে হচ্ছে আমার এই ফোন, এই ফোনেরও বা এই দুইটারও হচ্ছে একটা কি আছে, আকর্ষণ আছে। সো এই দুইটা আকর্ষণ বলটা কত হবে, সেই আকর্ষণ বলটাই বের করছে আমাদের নিউটন সাহেব। এখন এটা কত হবে, এটা আমরা জানি F ইকুয়াল টু জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এখন এখানে কি বলছে যে জি কি, জি হচ্ছে আমাদের সমানুপাতিক ধ্রুবক, জি হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক বা সমানুপাতিক ধ্রুবক। এই ধ্রুবকটাকে কি বলা হয়, এই ধ্রুবকটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। এই ধ্রুবককে কি বলা হয়, মহাকর্ষীয় ধ্রুবক। এখন এই মহাকর্ষীয় ধ্রুবক মহাকর্ষীয় ধ্রুবকটা কি, এই ধ্রুবকটা কি চেঞ্জ হয়? এই ধ্রুবকটা হচ্ছে সার্বজনীন একটা ধ্রুবক। সো এই ক্ষেত্রে মহাকর্ষ বল, বল হচ্ছে একটা সার্বজনীন বল, অর্থাৎ এই মহাকর্ষ বলটা কি হবে, এই মহাকর্ষ বল কোনো জায়গায় চেঞ্জ হবে না। ধরো এই ফোন আর হচ্ছে এই কলম আমি হচ্ছে বায়ুতে পরিমাপ করছি, পানিতে নিয়ে গেছি, মহাবিশ্বের অন্যান্য জায়গায় নিয়ে গেছি, কোনো সমস্যা হবে না, সব জায়গাতেই মহাকর্ষ বলের মান সেম হবে। তাহলে এখান থেকে আমরা সূত্রটা কি বলতে পারি, যে দুইটা বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, সেটা হচ্ছে আমাদের মহাকর্ষ বল। এই যে এখানে হচ্ছে আমরা এই জিনিসটা পড়লাম। এখন এই সূত্রের হচ্ছে তিনটা অংশ, মানে দুইটা অংশ আছে। দেখো দুইটা অংশের মধ্যে মানে তিনটা অংশ আছে, এর মধ্যে হচ্ছে দুইটা অংশ বলের পরিমাপ সম্বন্ধীয়, আরেকটা অংশ আছে বলের প্রকৃতি সম্বন্ধীয়। মানে কি, এখানে কি বুঝাইছে, এখানে বুঝাচ্ছে যে যে প্রথম অংশে কি বলছে, প্রথম অংশে বলছে যে হচ্ছে ভরের গুণফলের সমানুপাতিক, এটা এক নাম্বার। দুই নাম্বারে আমরা বলছি যে হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এটা হচ্ছে দুই নাম্বার। তিন নাম্বারে যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে এই বলটা বস্তুদ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে, বস্তুদ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে, বস্তুদ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। ঠিক আছে, তাহলে প্রথম দুইটা অংশ দিয়ে আমরা কি বের করতে পারবো, বলের মানটা বের করতে পারবো। আর লাস্টের অংশ কি বলছে, বলের প্রকৃতি। প্রকৃতি মানে কি, এটা কোন দিকে ক্রিয়া করতেছে, এটা কি সরল রেখা বরাবর নাকি উল্টা দিকে নাকি কোন দিকে ক্রিয়া করতেছে, এটাই বুঝাচ্ছে বলের প্রকৃতি সম্বন্ধীয়। ওকে, এখন আমরা হচ্ছে পরের দিকে যাব, তার আগে হচ্ছে তোমাদের কিছু, তোমাদের সাথে একটু কথা বলি। লাইভ কি আটকে গেছে? আহ, আরিফুল ভাই, ভাই নেট প্রবলেম মনে হয়। ওকে ওকে, নেট প্রবলেম ঠিক হয়ে গেছে, আমরা হচ্ছে ক্লাসটা আবার শুরু করি। দেখো ওকে ওকে, নেট ঠিক হয়ে গেছে, সবাই আবার চলে আসো। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে আবার ডাক দাও যে ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাসের নেট প্রবলেম যাচ্ছিল চলে গেছে। একটা ফোনে হচ্ছে একটা কল আসছিল, যার কারণে হচ্ছে প্রবলেমটা হয়েছে। সমস্যা নাই, আমরা আবার শুরু করতেছি। তোমরা তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দাও লাইভটা, ঠিক আছে? আচ্ছা, আমাকে আগে বলো, তোমরা তোমাদের হচ্ছে ফিজিক্স পড়তে কেমন লাগে? দেখি কিছুক্ষণ আসো, আমরা গল্প করি। সবসময় তো আর পড়তে ভালো লাগে না। ফিজিক্স পড়তে তোমাদের কেমন লাগে? আই হোপ ফিজিক্স পড়তে কারো এতটাও ভালো লাগে না। অনেকেরই হচ্ছে ফিজিক্সের প্রতি ফোবিয়া থাকে।
আর হচ্ছে এই ফিজিক্সটা মেডিকেলের জন্য পড়া আসলে খুবই সহজ। এই কারণে দেখবা হচ্ছে যারা মেডিকেল প্রিপারেশন নেয় লাস্টের দিকে গিয়ে ফিজিক্সটা অনেক প্রিয় হয়ে যায়। ফিজিক্স থেকে হচ্ছে একদমই সহজ সহজ কোশ্চেন আছে, তারপরে মাঝে তো দেখা যাচ্ছিল যে অনুশীলনী থেকে হুবহু তুলে দেয়, তারপরে অনেক এইরকম টেন্ডেন্সি ছিল। এই কারণে দেখা যাচ্ছিল ফিজিক্সটা হচ্ছে সবার প্রিয় হয়ে যায় লাস্টের দিকে, আমার নিজেরও হয়ে গিয়েছিল। তারপর হচ্ছে লাস্টের থেকে এখন পর্যন্ত আমি ফিজিক্সের সাথেই আছি। এই জন্য ফিজিক্স পড়ার ক্ষেত্রে তোমাদের কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে। এর জন্য আমি সবগুলো ক্লাসে এই জিনিসটা বলি আসলে, যে প্রথমে তোমার কি করা উচিত। তোমার হচ্ছে তুমি ধরো কোনো একটা চ্যাপ্টার পড়তে নিছো, তুমি কেমনে বুঝবা যে এই চ্যাপ্টারটা হচ্ছে আমার ভালো মতো পড়া হয়েছে? তুমি এই চ্যাপ্টারটা ভালো মতো পড়া হয়েছে তখনই বুঝবা যখন দেখবা যে তোমার এই চ্যাপ্টারটা রিভিশন দিতে, বা কোনো একটা চ্যাপ্টার কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টার রিভিশন দিতে 20 থেকে 30 মিনিট সর্বোচ্চ লাগতেছে। ঠিক আছে, তুমি এই অবস্থায় যখন পৌঁছে যাবা তখন তো বুঝবা যে তোমার এই চ্যাপ্টারটা খুব ভালো মতো পড়া হয়ে গেছে। এর জন্য তোমার কয়েকটা স্টেপস ফলো করা উচিত আসলে। আমি যেটা মোটামুটি সব জায়গাতেই মানে সবসময় ফলো করতাম, আমি নিজেও ফলো করছি, আমি সবাইকে ফলো করার হচ্ছে অ্যাডভাইসও দেই। সেটা হচ্ছে ধরো প্রথমে তোমার কোন একটা চ্যাপ্টার পড়তে নিছো, ওই চ্যাপ্টারটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিডিং দিবা। তোমার এটা হচ্ছে জীবনে একবারের জন্য হচ্ছে একটা ফরজ কাজ। তুমি একবার হইলেও এই পুরো চ্যাপ্টারটা হচ্ছে একবার রিডিং দিবা। রিডিং দেওয়ার পর তুমি কি করবা, তুমি হচ্ছে যে যে জিনিসগুলো তোমার ইম্পর্টেন্ট লাগে সেই জিনিসগুলো তুমি দাগায় রাখবা। পাশাপাশি হচ্ছে আমিও তো কিছু কিছু দাগায় দিচ্ছি, সেই জিনিসগুলো তুমি দাগায় রাখবা। এরপরে পরের বার তুমি যখন রিভিশন দিবা তখন তুমি শুধু দাগানো লাইনগুলো পড়বা, যেন ওই দাগানো লাইনটা পড়লে তোমার পুরা পড়াটা তোমার মাথার মধ্যে চলে আসে। ঠিক আছে, তাহলে দেখো তোমার 2বার পড়া অলরেডি শেষ। একবার তুমি কি করলে, একবার তুমি শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিডিং দিলা, তারপরে কি করবা, তারপরের বার হচ্ছে শুধু দাগানোর লাইনটা পড়লা, গেল। তারপরের বার যখন যাবা, তারপরের বার শুধু দাগানো লাইনই পড়বা। এখন যতবার রিভিশন দিবা, যতবার রিভিশন দিতে থাকবা, দাগানো লাইনটা দেখবা। দেখতে 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 তারপরে তোমার দাগানো লাইন পড়া শেষ। এখন তুমি কি করবা, এখন তুমি হচ্ছে তোমার অনুশীলনীতে যাবা। অনুশীলনীতে যাওয়ার পর শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো এমসিকিউ আসে সবগুলো হচ্ছে তুমি বসে বসে সলভ করবা। অবশ্যই বুঝে বুঝে সলভ করতে হবে, এখানে মুখস্থ করা যাবে না। আবার দেখবো অনুশীলনীতে কিছু কিছু ভুল দেওয়া আছে, এই ভুলগুলোর ক্ষেত্রে অনেকেই বলে যে হচ্ছে ভুলগুলাই দাগাইতে। নেভার, তুমি ভুলগুলো আগে সঠিক জানবা, তারপরে তুমি হচ্ছে সঠিকটা মানে ওখানে কি ভুল দেওয়া আছে সেই ভুলটা যদি তুমি মনে রাখতে পারো ভালো, আর যদি তুমি সঠিকটা মনে রাখতে পারো সঠিকটাই তুমি দাগাবা। ঠিক আছে, সো এখানে তোমার সঠিকটা জানা দিয়ে কথা গেল, অনুশীলনী গেল। এরপরে তুমি কি করবা, এরপরে তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা নিবা, নিয়ে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা একবার দেখবা। সেটা আমি হচ্ছে টপিক ওয়াইজ পড়াই দিচ্ছি, মোটামুটি যতগুলো ইম্পর্টেন্ট যেগুলো আছে সবগুলো আমি টপিক ওয়াইজ এখানে দেখা দিব। গেল, এটা একটা গেল। আর লাস্টে এসে তুমি কি করবা, লাস্টে এসে তুমি যে অনুশীলনী গেল, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গেল, এখন তুমি কি করবা, এখন তুমি এইভাবেই যতবার ইচ্ছা তুমি রিভিশন দেওয়া শুরু করবা। তোমার পরীক্ষার আগ পর্যন্ত রিভিশন দিতে থাকবা দিতে থাকবা দিতে থাকবা। এইভাবে তোমার পড়াটা যেন এমনভাবে পড়া হয় যেন তুমি তোমার বইয়ের কোন জায়গায় কি আছে তোমার চোখের একদম নাগালে থাকে। তারপর লাস্টে গিয়ে দেখবা এরকম 20 মিনিটের মধ্যে 10 মিনিটের মধ্যে পুরো চ্যাপ্টার তুমি রিভিশন দিয়ে ফেলতে পারতেছো। আচ্ছা এখন বলো তো আমাদের হ্যাঁ যে জানতাম একজন বলছো ফিজিক্সে ফোবিয়া হয়ে গেছে। ফিজিক্সে ফোবিয়া হওয়ার কিছু নেই, ফিজিক্স একটা মজার সাবজেক্ট। আচ্ছা ম্যাথের কথা আমি এখানে কিছু বলবো না, কারণ ম্যাথ আমার সাবজেক্ট না। ম্যাথ আমার না, আমার বেসিক্যালি হচ্ছে আমার পার্সোনালি ম্যাথ অনেক ভালো লাগতো। আচ্ছা বাদ দাও, এখন আমরা সামনে যাই। দেখো মহাকর্ষ সূত্র আমরা পড়ে আসছি, বাদ। তারপর হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। আচ্ছা এখন আসলে ধ্রুবক, ধ্রুবক জিনিসটা কি? ধ্রুবক তো বললামই যে হচ্ছে যখন আমরা এফ ইকুয়াল টু জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এখানে যে ধ্রুবকটা পাচ্ছি এটাই হচ্ছে আমাদের মহাকর্ষীয় ধ্রুবক। এখন এই জি এর মানটা কত হবে? জি এর মানটা যদি আমরা হচ্ছে বের করতে চাই তাহলে এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2 ডিভাইডেড বাই m1 m2 জি ইকুয়াল টু এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2। এখন তুমি আমাকে বলো তো, এখান থেকে তুমি একক বের করতে পারবা না, এককটা কি হবে? এককটা হবে নিউটন, তোমার বলের একক নিউটন, তারপরে ডি, ডি কি? দূরত্ব, দূরত্বের একক কি? মিটার,
তাহলে নিউটন মিটার স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2। m1 m2 মানে কি? m1 m2 মানে হচ্ছে আমাদের m1 মানে হচ্ছে একটা বস্তুর ভর, ভর কিসে হয়? কেজিতে হয়, তাহলে কেজি ইন্টু কেজি, তাহলে কি হবে? কেজি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। তাহলে এই হচ্ছে আমাদের একক। এখন এককটা গেল, এখন এখান থেকে আমরা মাত্রা কিভাবে বের করব? মাত্রাটা বের করাও একদমই সহজ, যেহেতু এখানে কি বলছে নিউটন। আচ্ছা এটা বাদ দাও, তুমি হচ্ছে আমার এখানে সূত্রটা বলো। সূত্র হচ্ছে এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2, তাই তো? এখন বলো এফ মানে কি? বল। বলের মাত্রা কি? বলের মাত্রা আমরা জানি এমএলটি ইনভার্স 2, এমএলটি ইনভার্স 2, তাই তো? বলের মাত্রা হচ্ছে এমএলটি ইনভার্স 2। এখন ডি স্কোয়ার, ডি স্কোয়ার মানে কি? ডি স্কোয়ার মানে হচ্ছে দূরত্ব, দূরত্বের কি? দূরত্বের মাত্রা হচ্ছে আমাদের লেন্থ এল, তাহলে স্কোয়ার আছে এল স্কোয়ার ডিভাইডেড বাই এন কি আছে m1 m2 মানে কি? m1 m2 মানে কি? ভর, ভরের মাত্রা হচ্ছে ম্যাস এম, তাহলে এম স্কোয়ার। তাহলে এখন দেখো তো এম স্কোয়ার এখান থেকে যদি আমি কাটি, এম কাটি, তাহলে নিচে একটা এম থাকলো, তাহলে এম উপরে উঠে গেল, এম ইনভার্স 1 হয়ে গেল। তারপরে এখানে এল স্কোয়ার আছে, তাহলে কি হবে? এল কিউব হবে, এল কিউব হবে। আর এখানে টি ইনভার্স 2 তো আছেই, টি ইনভার্স 2 দেখো এখান থেকে আমার মিলে গেছে এম ইনভার্স 1, তারপর হচ্ছে যে টি ইনভার্স 2 আর হচ্ছে এল কিউব, দেখছো মাত্রাও মিলে গেছে। তাহলে এখান থেকে এইভাবে তুমি হচ্ছে একক এবং মাত্রাগুলা সবগুলোর ক্ষেত্রে বের করে ফেলতে পারবা। একক এবং মাত্রা কখনোই মুখস্থ করতে যাবা না। আমি সবগুলো চ্যাপ্টারের সবগুলো সূত্রই আমি একক মাত্রা বের করে করতাম। বের করতে সর্বোচ্চ হইলে 15 থেকে 20 সেকেন্ড সময় লাগতো। তোমার এক একটা এমসিকিউ এর জন্য টাইম কতক্ষণ? এক একটা এমসিকিউ এর জন্য টাইম হচ্ছে মোটামুটি 30 থেকে 35 সেকেন্ডের মতো টাইম পাওয়া যায়। সো এই ক্ষেত্রে তুমি যদি 20 সেকেন্ড খরচ করে তুমি এইভাবে মাত্রাটা বের করে ফেলতে পারো, তোমার মানে এত বেশি এত ইনফরমেশন মাথার মধ্যে লোড নেওয়ার আসলে কোনো দরকারই নাই। তুমি এইভাবে বের করে করবা, তোমার মাথাটাও ভালো থাকবে, তুমি ইজিলি ঠান্ডা মাথায় হচ্ছে পরীক্ষা দিয়ে বের হয়ে আসতে পারবা। তুমি যদি এত ইনফরমেশনগুলো ঠাডা মুখস্থ করে যাও, জীবনেও তোমার মনে থাকবে না। সো এই ক্ষেত্রে মাত্রা এবং এককগুলা তুমি এইভাবে বের করে করবা। ওকে, এখন আসো এই যে মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক বের করার জন্য 3টা পদ্ধতি লেখা আছে আমাদের অন্য বইয়ে। এটা সম্ভবত হচ্ছে তপন স্যারের বই কিংবা হচ্ছে তোফাজ্জল স্যারের বইতে দেওয়া আছে। এখন এখানে হচ্ছে জাস্ট পদ্ধতি 3টার নাম পড়বা, পাহাড় ও খনি পদ্ধতি, পরীক্ষাগার পদ্ধতি, ক্যাভেন্ডিজের পদ্ধতি। এই 3টা পদ্ধতিতে মহাকর্ষীয় ধ্রুবক নির্ণয় করা হয়। এখন এটা তুমি কিভাবে মনে রাখবা? সিজিপিএ দিয়ে। সিজিপিএ মানে কি? সিজি মানে হচ্ছে ক্যাভেন্ডিজের পদ্ধতি, পি মানে হচ্ছে পাহাড় ও খনি পদ্ধতি, আর আরেকটা পি মানে হচ্ছে পরীক্ষাগার পদ্ধতি। ঠিক আছে, সিজিপিএ দিয়ে তুমি মনে রাখবা 3টা পদ্ধতির নাম। ওকে, এখন নেক্সট আসি এম ভরের একটা বস্তু, আচ্ছা এটা লাগবে না। 2টা বস্তুর মধ্যকার দূরত্ব অর্ধেক করলে মহাকর্ষ বলের মান কত হবে? দেখে আসো, এখন তুমি আমাকে কোশ্চেনের আনসার দাও। এখানে হচ্ছে কয়েকটা কোশ্চেন আছে, এই কয়েকটা কোশ্চেনের আনসার দেওয়ার পর আমি তোমাদেরকে হচ্ছে ট্রিক শিখাই দিও। দেখি এটার আনসার দাও, কি হবে? দূরত্ব অর্ধেক করলে মহাকর্ষ বলের মান কতটুকু হবে? দূরত্ব অর্ধেক করলে মহাকর্ষ বলের মান কতটুকু হবে? অমানিশা জাহান জেরিন বলেছ বি, দেখি তারপর আর কি বলো। হ্যাঁ মোটামুটি সবাই হচ্ছে আনসার দিয়েছো বি। এখন দেখো পরেরটা দেখি করো তো। আচ্ছা এটা না, দাঁড়াও, হ্যাঁ এটা বলো। 2টা বস্তুর মধ্যে দূরত্ব 4 গুণ বৃদ্ধি পেলে অভিকর্ষ বল কত হবে? এটার আনসার দাও। 3 নম্বরের আনসার কি হবে বলো? 2টা বস্তুর মধ্যে দূরত্ব 4 গুণ বৃদ্ধি পেলে অভিকর্ষ বল কতটুকু হবে? তিন নাম্বার কি হবে বলো? ওকে, এখন আসো আমি তোমাকে একটা ট্রিক শিখাই, তুমি এই টাইপের ম্যাথ কিভাবে করবা। আমরা একটা সূত্র পড়ছি, এফ ইকুয়াল টু জি m1 m2 ডিভাইডেড বাই
ডি স্কোয়ার। ওকে, এখন এখানে দেখো তো কি বলছে, দুইটা বস্তুর মধ্যে দূরত্ব 4 গুণ বৃদ্ধি করা হয়েছে। 4 গুণ বৃদ্ধি করা হয়েছে কি দূরত্ব, তুমি এই জি কে 1 ধরবা, যেহেতু আমার m1 m2 কোনো চেঞ্জ করা হয় নাই, m1 m2 আমরা এক এক ধরবো। আর ডি স্কোয়ার কত ধরা হয়েছে, ডি স্কোয়ার ধরা হয়েছে দূরত্ব 4 গুণ বৃদ্ধি করা হয়েছে। তাহলে ডি স্কোয়ার তুমি 4 দিবা, 4-এর উপরে স্কোয়ার করবা, তাহলে দেখো তো কত হয়। তাহলে এখানে হচ্ছে আমাদের নিচে হচ্ছে 4 16, তাহলে হচ্ছে 16 1/16। তাহলে এখানে বল কত গুণ হবে, 16 1/16 গুণ। 1/16 গুণ মানে কি 16 ভাগের 1 ভাগ, 16 ভাগের 1 ভাগ। এখন ধরো তোমাকে বলছে কি তোমাকে বলছে যে হচ্ছে একটা বস্তুর ভর 5 গুণ আরেকটা বস্তুর ভর বা আরেকটা বস্তু অপরিবর্তিত, এবং দূরত্ব 5 ভাগের 1 ভাগ করা হইল। এখন আমাদের কোশ্চেন হচ্ছে বল কত গুণ বাড়বে বা কত গুণ কমবে, বলো বল কত গুণ হবে, এটার আনসার দাও। তাহলে এটা আমরা কিভাবে করব, সেম ভাবে জি এর ভ্যালু আমরা 1 ধরবো, একটা বস্তুর ভর 5 গুণ করছে, আরেকটা বস্তুর ভর অপরিবর্তিত রাখছে, এরপরে কি করছে, এখন দূরত্ব 1/5 করা হয়েছে, তাহলে 1/5 এর উপরে স্কোয়ার, তাহলে স্কোয়ার যদি করি তাহলে উপরে থাকলো হচ্ছে 5, নিচে থাকবে হচ্ছে 1/25। তাহলে 25 যদি আমরা উপরে উঠাই দেই তাহলে কত হবে, 5 × 25, 5 25 কত হয়, 5 25 হয় 125। তাহলে আমার বলটা কত গুণ হবে, 125 গুণ হবে, বল কত গুণ হবে, 125 গুণ হবে। ঠিক আছে, এইভাবে তুমি ছোট ছোট যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো করে ফেলতে পারবা। ওকে গুড, 125। এখন আসো, মোটামুটি এই জিনিসগুলো পারবা, এটা তো পড়ায় আসলাম। মহাকর্ষীয় ধ্রুবক, আচ্ছা বলো মহাকর্ষীয় ধ্রুবক নির্ভর করে কার কার উপর, আমি বলছি না মহাকর্ষ বা গ্র্যাভিটি কার কার উপর নির্ভর করে, বলো। বস্তুর মাধ্যমের উপর নির্ভর করে না, মাধ্যমের উপর কি করে না, নির্ভর করে না। তার কারণটা কি, তার কারণটা হচ্ছে আমরা অলরেডি দেখে আসছি যে হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক বা মহাকর্ষীয় ধ্রুবকটা কি মাধ্যমের উপর নির্ভর করে না, যেই মাধ্যমেই নিয়ে যাও তোমার বেগটা মানে বলটা সেম হবে, সো এটা বাদ। তারপরে বস্তুদ্বয়ের অভিমুখ কোন দিকে করে আছে কোনো দরকার নাই, ম্যাটার করে না। বস্তুদ্বয়ের আকৃতি কোনো ম্যাটার করে না, কিন্তু বস্তুদ্বয়ের ভরের উপরে সেই মহাকর্ষটা নির্ভর করে। ভর যদি বেশি হয় মহাকর্ষ বলটাও বেশি হবে, ভর যদি কমে যায় মহাকর্ষ বলটাও কমে যাবে। ওকে, জি এর উপর তাপমাত্রার কোনো প্রভাব নেই, এটা কে আবিষ্কার করে, এটা আবিষ্কার করে পয়েন্টিং এবং ফিলিপস। এটা হচ্ছে একটু মনে রাখিও, পয়েন্টিং এবং ফিলিপস, এটা হচ্ছে আমাদের বইতে নেই, এটা হচ্ছে তোফাজ্জল স্যারের বইতে আছে, যে জি এর উপর তাপমাত্রার কোনো প্রভাব নেই, কে আবিষ্কার করে, আবিষ্কার করে বিজ্ঞানী পয়েন্টিং এবং ফিলিপস। ওকে, এখন আসো আমরা সামনের দিকে, দেখো এখানে কি বলছে, মহাকর্ষ বল দুইটা বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বল। মহাকর্ষ বলের প্রকৃতিটা এখানে বর্ণনা করা হয়েছে, যে প্রথমে হচ্ছে একটা আকর্ষণ বল, ঠিক আছে, এটা একটা আকর্ষণ বল, এটা কোন দিকে ক্রিয়া করে, সরলরেখা বরাবর ক্রিয়া করে, এটাও আমরা জানি। এখানে কি বলছে, মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না, এটাও আমরা পড়ে আসছি। ভরের গুণফলের সমানুপাতিক হবে, এটাও আমরা জানি। সো এখান থেকে আর পড়ার কিছু নাই। এখন এখান থেকে এই যে সূর্যের ভর কত, এটা একবার মেডিকেলে আসছিল, 2 × 10⁻30 কেজি, এটা একটু মাথায় রাখিও। মহাকর্ষীয় ধ্রুবক এগুলো সব পড়ে আসছি, মহাকর্ষীয় ধ্রুবক। আচ্ছা, এখন আসো আমাদের মহাকর্ষীয় ধ্রুবক এবং এখানে আছে হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এখন এই অভিকর্ষ ত্বরণ মানে কি, অভিকর্ষ ত্বরণ মানে হচ্ছে কোনো একটা জায়গায় তুমি বা কোনো একটা উঁচু স্থান থেকে তুমি কোনো একটা বস্তুকে ফালাই দিছো, এখন এটা হচ্ছে একদম মাটির দিকে পড়তেছে। এখন মাটির দিকে যেহেতু পড়তেছে, এখন এই ক্ষেত্রে আমার কি হবে, বেগটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। সো অভিকর্ষের টানে কোনো পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়, অভিকর্ষ ত্বরণ বলা হয়। এখন এই অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। আমরা একটু আগে দেখে আসলাম যে
মহাকর্ষীয় ধ্রুবককে বড় হাতের জি দিয়ে প্রকাশ করা হয়, আর এই যে তোমার যে অভিকর্ষ ত্বরণ এটাকে ছোট হাতের জি দিয়ে প্রকাশ করা হয়। এখন আমরা পড়ব এই যে মহাকর্ষীয় ধ্রুবক জি, মহাকর্ষীয় ধ্রুবক জি, মহাকর্ষীয় ধ্রুবক জি, মহাকর্ষীয় ধ্রুবক এবং অভিকর্ষ ত্বরণ এই দুইটার মধ্যে আমরা কিছু পার্থক্য সূচক জিনিস পড়বো। দেখো এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমাদের এক একটা এমসিকিউ। অভিকর্ষ ত্বরণ প্রত্যেকটা জিনিসই হচ্ছে এক একটা এমসিকিউ। প্রথমে আসো, এই যে মহাকর্ষীয় ধ্রুবক, ধ্রুবকটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? জি দ্বারা প্রকাশ করি। অভিকর্ষ ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? জি দ্বারা প্রকাশ করি। ওকে, এখন এই মহাকর্ষীয় ধ্রুবকের মান কত? মহাকর্ষীয় ধ্রুবকের মান কত? মহাকর্ষীয় ধ্রুবকের মান কত? মহাকর্ষীয় ধ্রুবকের মান হচ্ছে 6.67 ইন্টু 10⁻11, 6.67 ইন্টু 10⁻11, এটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় ধ্রুবকের মান। অভিকর্ষ ত্বরণের মান কত? অভিকর্ষ ত্বরণের মান আদর্শ মান হচ্ছে 9.8, এটাও আমরা জানি। ওকে, এখন এই মহাকর্ষীয় ধ্রুবক এটা হচ্ছে একটা ধ্রুবক, বা এটার মান কখনো চেঞ্জ হবে না, নামের মধ্যে আছে ধ্রুবক। কিন্তু এই অভিকর্ষ ত্বরণ কি হবে? এটা হচ্ছে ধ্রুবক নয়, এটা কি? এটা হচ্ছে মানটা চেঞ্জ হবে, মানটা চেঞ্জ মানে হইতে পারে আর কি। এখন কখন চেঞ্জ হবে এটা আমরা সামনে দেখব। এখন আসো, এটার একক কি? একক আমরা দেখে আসছি নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, আর এইটার একক কি হবে? এটার একক হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে আসো হচ্ছে এটার মাত্রা কি? মাত্রাও আমরা দেখে আসছি যে এম ইনভার্স 1, তারপর হচ্ছে এল কিউব টি ইনভার্স 2, এটাও আমরা দেখে আসছি। এখন এইটার মাত্রা কি হবে? এটার মাত্রা হবে হচ্ছে এম মানে কি? এম মানে হচ্ছে আমাদের লেন্থ, তাহলে এল, আর এস মানে কি? টাইম, তাহলে টাইম এল টি ইনভার্স 2, এই গেল হচ্ছে আমাদের মাত্রা। ঠিক আছে, এই কয়েকটা জিনিস। তার সাথে আরেকটা জিনিস আমরা বলতে পারি, মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক এটা কি? এটা শুধু একটা মান, এটার কি কোনো দিক আছে? ধরো পশ্চিম দিকে গেলে মহাকর্ষীয় ধ্রুবকের মান এত, পূর্ব দিকে গেলে মহাকর্ষীয় ধ্রুবকের মান এত, উত্তরের দিকে গেলে মহাকর্ষীয় ধ্রুবকের মান এত, এরকম কি বলা যায়? এরকম বলা যায় না। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে একটা স্কেলার রাশি। এটা কি? এটা হচ্ছে একটা স্কেলার রাশি। আর ত্বরণের ক্ষেত্রে এই অভিকর্ষ ত্বরণ একটা ভেক্টর রাশি। যেহেতু ত্বরণ একটা ভেক্টর রাশি, অভিকর্ষ ত্বরণে কি হবে? একটা ভেক্টর রাশি হবে। তাহলে দেখো এই কয়েকটা ইনফরমেশন, সবগুলো ইনফরমেশনই একটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, যে কোনটাকে কি আমরা বলতেছি। তাহলে মহাকর্ষীয় ধ্রুবক এবং অভিকর্ষ ত্বরণের মধ্যে এই গেল হচ্ছে আমাদের পার্থক্য। দেখো এই জিনিসগুলো আমরা পড়ে আসছি। ওকে ওকে ওকে, এই যে এখানে দেখো জি একটা সার্বজনীন ধ্রুবক, এই জিনিসগুলো আমরা এখন পড়ে আসলাম যে কোনটা কি জিনিস। ঠিক আছে, সো এই জিনিসগুলো একটু পড়লেই হবে। এখন আসো আমরা একটা ইম্পর্টেন্ট মজার জিনিস দেখব। সেটা হলো, এই যে দেখো এখানে কি বলছে? বস্তু নিরপেক্ষ। জি হচ্ছে বস্তু নিরপেক্ষ, বাট স্থান নিরপেক্ষ নয়। এটা মানে কি বোঝাচ্ছে? আমরা জানি জি এর মান জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। জি ইকুয়াল টু কি বলতে পারি আমরা? জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। আচ্ছা এখানে দেখো তো, এখানে জি মানে কি? জি মানে হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এটা একটা ধ্রুবক মান। এম মানে কি? এম মানে পৃথিবীর ভর, পৃথিবীর ভরও হচ্ছে একটা ফিক্সড মান। এখানে আর কি? আর হচ্ছে পৃথিবী থেকে কোনো একটা বস্তুর দূরত্ব, এটা হচ্ছে আর। তাহলে এখানে কার কার উপর নির্ভর করতেছে? শুধুমাত্র বস্তুর দূরত্বের উপর নির্ভর করতেছে, এখানে অন্য কিছুর উপর নির্ভর করতেছে? নির্ভর করতেছে না। এই জন্যই বলতেছে এটা হচ্ছে একটা বস্তু নিরপেক্ষ, স্থান নিরপেক্ষ নয়। এখন স্থান নিরপেক্ষ নয় মানে কি? স্থান নিরপেক্ষ নয় মানে হচ্ছে ধরো কোনো একটা স্থানে তুমি হচ্ছে বিষুবীয় অঞ্চলে গেছো, তুমি হচ্ছে একটা বিষুবীয় অঞ্চলে গেছো, একটা হচ্ছে মেরু অঞ্চলে গেছো। এখন ধরো এটা হচ্ছে আমাদের পৃথিবীর শেপটা এরকম হয়, এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, এটা হচ্ছে মেরু অঞ্চল। মেরু অঞ্চলে গেছো, তোমার অভিকর্ষ ত্বরণের মান একরকম হবে। তুমি বিষুবীয় অঞ্চলে গেছো, অভিকর্ষ ত্বরণের মান আরেক রকম হবে। এই জন্যই বলছে অভিকর্ষ ত্বরণের মান স্থান নিরপেক্ষ নয়, অর্থাৎ স্থান ভেদে চেঞ্জ হবে, কিন্তু বস্তু নিরপেক্ষ। বস্তু নিরপেক্ষ মানে কি? তুমি কোন একটা বস্তুকে নিছো, ওই বস্তুর তুমি যে জায়গাতে নিয়ে যাও, তুমি বিষুবে নিয়ে যাও তো, মানে সরি, বস্তু নিরপেক্ষ বলতে হচ্ছে তুমি কোনো একটা বস্তুকে যেভাবেই নাও, ওখানকার ইয়াটা তোমার অভিকর্ষ ত্বরণ চেঞ্জ হবে না, মানে বস্তুর উপর নির্ভর করে না, বস্তুর ভরের উপর নির্ভর করে না, নির্ভর করে শুধুমাত্র মহাকর্ষীয় ধ্রুবক এবং হচ্ছে পৃথিবীর ভরের উপর। বস্তুর ভরের উপর কোনো কাজ নাই। সো এই জন্য এখানে বলছে বস্তু নিরপেক্ষ, বস্তুর কোনো কাহিনী নাই। এখন আসো এখানে হচ্ছে আমরা বিভিন্ন অঞ্চলে জি এর মান পড়ব।
বি মানে কি? বিধারাম। বি মানে হচ্ছে বিষুবীয় অঞ্চল, ঢাকা, রাজশাহী আর হচ্ছে মদিয়ে মেরু অঞ্চল। বিষুবীয় অঞ্চলে কত? 9.78, আর ঢাকাতে হচ্ছে 9.783, আর রাজশাহীতে হচ্ছে 9.790, আর মানে মেরুতে হচ্ছে 9.832। ঠিক আছে, এইভাবে একটু একটু করে দেখে নিবা। এখন আসো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে জি এর মানের তারতম্য। আবার কি হয়েছে? নেট বাড়িতেছে, এসে পড়বে আমি 1 সেকেন্ডের মধ্যে। কিছু হয় নাই, কাটে নাই, আছে একটু লো আর কি। আচ্ছা দেখো ঠিক হয়ে গেছে এখন। নেট প্রবলেম আশা করি এখন ঠিক হয়ে গেছে। এই এই সবাই চলে গেছে কেন? নেট প্রবলেম ঠিক হয়ে গেছে? আবার চলে আসো। সবাই সবার ফ্রেন্ডদেরকে বলে দাও নেট প্রবলেম ঠিক হয়ে গেছে। সবাইকে ডাক দাও। অলমোস্ট 48 মিনিট হয়ে গেছে, আর বেশিক্ষণ ক্লাস নিব না। দেখো মোটামুটি অর্ধেকের মতো আমাদের পড়ানো হয়ে গেছে এই চ্যাপ্টারে। এরকমই কয়েকটা জিনিস আছে। এখন আসো জি এর মানের তারতম্য। আমাদের এই জি এর মানটা কখন কখন চেঞ্জ হয় সেই জিনিসটা আমরা দেখব। নেট এখন বাড়ি দিতেছে, কেউ বললাম না। উঠে আবার নামে হঠাৎ করে। নেট নাই, সবাই চলে গেছে। আছে স্টুডেন্ট। আচ্ছা আমি হচ্ছে এতক্ষণ যা যা বলছি আমি আরেকবার বলতেছি, সমস্যা নেই। সমস্যা হয়েছে এখন এই জায়গা থেকে, এই জায়গা থেকে। এই যে শেষে থেকে, একবার শেষে পেজ। আচ্ছা দেখো, এই যে এখানে হচ্ছে বিভিন্ন অঞ্চলে যে জি এর মানটা ছিল, আমি এটা জাস্ট বুঝাইছি, আর কিছুই বুঝাই নাই। যে বিষুবীয় অঞ্চল ঢাকা, রাজশাহী আর মেরু, কোনটাতে জি এর মান কত? যেটা বিষুবীয় অঞ্চলে 9.780, 9.783, 9.790 আর হচ্ছে 8.32, মানে 9.832। সো এই কয়েকটা জিনিস একটু বিভিন্ন অঞ্চলে জি এর মানটা জানতে হবে। এখন আসো আমরা হচ্ছে পড়বো জি এর মানের তারতম্য। জি এর মানের তারতম্য হচ্ছে তিনটা কারণে মেনলি হচ্ছে জি এর মানটা চেঞ্জ হয়। একটা হচ্ছে উচ্চতার ক্রিয়া, অক্ষাংশ ক্রিয়া বা হচ্ছে পৃথিবীর আকৃতির জন্য, আরেকটা হচ্ছে পৃথিবীর ঘূর্ণন বা আহ্নিক গতির জন্য। এখন আহ্নিক গতি কি তোমরা জানো যে হচ্ছে পৃথিবী 24 ঘন্টার মধ্যে নিজের অক্ষের উপরে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, এটাকে বলা হয় আহ্নিক গতি। এই জিনিসটা তোমরা ছোটবেলা থেকেই শিখে আসতেছো না। আর যেটা বার্ষিক গতি, বার্ষিক গতি মানে কি, এই যে উপবৃত্তাকার কক্ষপথে সে ঘুরে আসতেছে, এটাকে বলা হয় বার্ষিক গতি। ঠিক আছে, সো এই গেল হচ্ছে আহ্নিক গতি আর বার্ষিক গতি। এখন আহ্নিক গতির ইংলিশটা কি এটা একটু তোমার জানতে হবে। ডিউরেনাল রোটেশন। ডিউরেনাল রোটেশনের জন্য হচ্ছে পৃথিবীর জি এর মানের তারতম্য হয়। এখন এই তিনটা কথা আমার মাথায় রাখতে হবে। এই তিনটা কথা তোমরা মাথায় কিভাবে রাখবা? উঁচু ঘূর্ণন অক্ষ, উঁচু ঘূর্ণন অক্ষ, উঁচু ঘূর্ণন অক্ষ, উঁচু ঘূর্ণন অক্ষ। উঁচু দিয়ে হচ্ছে উচ্চতার ক্রিয়া, ঘূর্ণন দিয়ে হচ্ছে ঘূর্ণন ক্রিয়া, আর অক্ষ দিয়ে অক্ষাংশ ক্রিয়া। ঠিক আছে, উঁচু ঘূর্ণন অক্ষ, এটা দিয়ে তুমি মনে রাখতে পারো যে জি এর মানের তারতম্য কেমনে হয়। এখন আসো আমরা পড়বো উচ্চতার ক্রিয়া। উচ্চতার ক্রিয়া আমরা এখন পড়বো, অনেক ইম্পর্টেন্ট। একটু এখন মাথা ঠান্ডা রাখো, একটু মাথা ঠান্ডা রেখে একটু বোঝার ট্রাই করো। ঠিক আছে, আমি কোন কথাগুলো বলতেছি দেখো। প্রথমে হচ্ছে আমাদের উচ্চতার ক্রিয়া। উচ্চতার ক্রিয়া, প্রথমে তুমি 1 নাম্বার যেই কন্ডিশন, 1 নাম্বার কন্ডিশনে
তুমি কি করছো, তুমি পৃথিবীর একদম পৃষ্ঠে আছো, এটা তুমি তুমি এটা হচ্ছে এই যে এটা তোমার ঠ্যাং, এটা তোমার হাত, আর নিচে আছে হচ্ছে পৃথিবী, ঠিক আছে? এই একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন কি, আরেকটা কন্ডিশন আরো আচ্ছা পরে বলতেছি। তার আগে আমাদের দুইটা সূত্র জানতে হবে। প্রথমত জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটা একটা সূত্র। আরেকটা সূত্র আমাদের বইটাই আছে, জি ইকুয়াল টু, দাঁড়াও, সূত্রটা হচ্ছে g equal to 4/3 pi 4/3 pi pi g r rho, পাই জি আর রো, ঠিক আছে? জি ইকুয়াল টু 4/3 পাই জি আর রো। এখন দেখো তো প্রথম যে কন্ডিশন, প্রথম কন্ডিশনে কি হচ্ছে, জি সমানুপাতিক 1/r স্কোয়ার, বা হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। পরেরটার ক্ষেত্রে কি দেখো তো, জি সমানুপাতিক আর না। এখন কোনটার ক্ষেত্রে মানে কোন কন্ডিশনে কোন জিনিসটা হবে এটা আমাদের জানতে হবে, যে কখন জি মানে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে, কখন দূরত্বের সমানুপাতিক হবে, এই জিনিসটা আমাদের জানতে হবে। যখন আমাদের পৃথিবীর ভরটা ফিক্স থাকে, যখন এম ইকুয়াল টু কনস্ট্যান্ট, যখন এম ইকুয়াল টু কনস্ট্যান্ট, তখন হচ্ছে আমাদের কি হবে, জি সমানুপাতিক 1/r স্কোয়ার। আর যখন এখানে হচ্ছে রো সমানুপাতিক বা রো হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, যখন রো হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, তখন হচ্ছে আমাদের জি সমানুপাতিক আর হবে। যখন পৃথিবীর ঘনত্ব কনস্ট্যান্ট, তখন হচ্ছে আমাদের জি সমানুপাতিক আর হবে। আর যখন হচ্ছে আমাদের জি ইকুয়াল টু মানে এই যে পৃথিবীর ভরটা কনস্ট্যান্ট, তখন কি হবে, জি সমানুপাতিক 1/r স্কোয়ার হবে। আচ্ছা দেখো, এখন আসি আমাদের এটার ক্ষেত্রে, ঘনত্ব কিভাবে কনস্ট্যান্ট হয়, ভর কিভাবে কনস্ট্যান্ট হয়, সবগুলো আমি বুঝাই দিব, একটু মাথা ঠান্ডা রাখো। প্রথমে দেখো, প্রথম যে কন্ডিশন আমি বলছি, তোমার পায়ের নিচে কি আছে, তোমার পায়ের নিচে কি আছে, ধরো তুমি, এটা হচ্ছে পৃথিবী, তুমি উপরে আসো, তুমি এই যে এরকম করে দাঁড়ায় আছো পৃথিবীর পৃষ্ঠে, তোমার পায়ের নিচে কি আছে, তোমার পায়ের নিচে আছে মাটি, তোমার পায়ের নিচে আছে মাটি। সাপোজ ধরো মাটির ঘনত্ব 4000, মাটির ঘনত্ব 4000 কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। ধরো সাপোজ ধরো, এটা হচ্ছে অ্যাকচুয়াল মান না, জাস্ট মনে রাখার জন্য আমি বলতেছি। ধরো মাটির ঘনত্ব 4000 কেজি পার মিটার কিউব। এখন তোমার চারপাশে কি আছে, চারপাশে বাতাস আছে না, চারপাশে বাতাস আছে না, চারপাশে অনেক বাতাস আছে। তার মানে এখানে আমার বাতাস আছে বা বায়ু আছে। বায়ুর ঘনত্ব কত, বায়ুর ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, 1000 কেজি পার মিটার কিউব। এখন দেখো তো, তোমার পায়ের নিচে থাকলো মাটি, মাথার উপরে থাকলো বাতাস, দুই জায়গার মধ্যে কি আছে, ঘনত্ব কি সমান? দুই জায়গায় হচ্ছে, এক জায়গায় মাটি, এক জায়গায় বায়ু, মাটি আর বায়ুর কি ঘনত্ব সমান? সমান হয় না। তার মানে এখানে আমাদের রোটা হচ্ছে কনস্ট্যান্ট হবে না। এখানে কি হবে না, রোটা হচ্ছে কনস্ট্যান্ট হবে না। রো যদি কনস্ট্যান্ট না হয়, তাহলে আমরা বলতে পারবো কি, জি সমানুপাতিক আর? বলতে পারবো না। আর মানে কি, আর মানে তো পৃথিবীর ব্যাসার্ধ, আর মানে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এখানে কি বলতেছি আমরা, জি সমানুপাতিক আর আমরা বলতে পারতেছি না। তাহলে এখানে আমরা কি বলবো, এখানে আমরা বলবো জি সমানুপাতিক 1/r স্কোয়ার। তাহলে প্রথম কন্ডিশন বুঝছো, যে প্রথম কন্ডিশন যখন তুমি একটা ভূপৃষ্ঠে থাকবা, তখন তুমি যখন পৃথিবীর ভূপৃষ্ঠে থাকবা, তখন তোমার জি এর মান কি হবে, জি এর মান আর এর সাথে সমানুপাতিক হবে নাকি ব্যস্তানুপাতিক হবে, এই জিনিসটা ক্লিয়ার করতে পারছি। প্রথম কন্ডিশন যদি বুঝতে পারো, পরের কন্ডিশনগুলো বোঝা একদমই সহজ। দেখো 2 নাম্বার কন্ডিশনে তুমি কি করছো, তোমার এখন মন চাইছে তুমি এখন আকাশে উড়বা, তোমার আর এই দিন দুনিয়া ভাল লাগে না, মানে দিন দুনিয়া ভাল লাগে বলতে, আচ্ছা দেখো তুমি হচ্ছে প্রথম প্রথম কলেজে উঠছো, তোমার এখন মানে সামনে কোনো পরীক্ষা নাই, তোমার কিচ্ছু নাই, তুমি ফার্স্ট ইয়ারে মাত্র এসএসসি দিয়ে এসে ভর্তি হয়েছো, তখন কি মনে হয়, মনে হয় না আমি আকাশে উঠতেছি, মনে হয় না আমি মানে উড়ে চলে যাচ্ছি, এইরকম একটা ফিল হয়। সো এইরকম ফিল যখন তোমার হয়, তখন তুমি মন চাইছে তুমি হচ্ছে আকাশে উড়বা, এবং তুমি সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে তোমার বাজতেছে পানসি বানু উঠতি ফিরু মাস্ত গাগান মে, আজ মে আজাদ হুঁ দুনিয়া কি গাগান মে। তাহলে তুমি এই গানের ব্যাকগ্রাউন্ডে শুনতেছো, আর তোমার মন চাচ্ছে আমি আকাশে উড়ে বেড়াবো, তুমি এখন সেই কন্ডিশনে চলে গেছো। এটা পৃথিবী, তুমি এখন আকাশে উঠতেছো, আকাশে উঠতেছো, পাখা লাগাইছো, দুই দিকে দুইটা পাখা লাগাইছো, পাখা লাগাই কি করছো, উঠতেছো। এখন তোমার
তুমি এখন চিন্তা করো তোমার চারপাশে কি আছে, তোমার চারপাশে এখন শুধু বাতাস আর বাতাস, তোমার চারপাশে আর কিচ্ছু নাই, তোমার চারপাশে কি বাতাস আর বাতাস। তুমি এখন আমাকে বলতে পারো যে ভাইয়া এই ক্ষেত্রে তো আমার চারপাশে বাতাস, তার মানে কি, তার মানে আমার ঘনত্ব কনস্ট্যান্ট হয়ে গেছে। নো, তোমার ধারণা ভুল। তোমার এখন এখানে কি ধারণা আনতে হবে, তোমার মাথায় চিন্তা আনতে হবে আমি তো পৃথিবী থেকে পৃথিবীর ক্ষেত্রের বাইরে চলে যাই নাই, পৃথিবী আমাকে কি করতেছে, পৃথিবী আমাকে ক্রমাগত নিচের দিকে টানতেছে, নিচের দিকে টানলে আমার কে নিচের দিকে টানতেছে, পৃথিবী টানতেছে, তার মানে কি পৃথিবীর ঘনত্ব এখানে কাজ করতেছে, পৃথিবীর ঘনত্ব এখানে কাজ করতেছে। তার মানে পৃথিবী এই জায়গায় পৃথিবীর ঘনত্ব একটা আছে রো, আরেকটা তোমার বাতাসের আরেকটা ঘনত্ব আছে রো 1 রো 2। তার মানে এই ক্ষেত্রে আমার কি হইল না, ঘনত্ব বা রোটা হচ্ছে কনস্ট্যান্ট হইল না, ঘনত্ব কনস্ট্যান্ট হইল না। তাহলে এখন এই জায়গার ক্ষেত্রে আমার কি হবে, এই জায়গার ক্ষেত্রে আমরা বলতে পারি যে জি সমানুপাতিক 1/r²। এখন এখানে তুমি বলতে পারো আর মানে কি, আর মানে তুমি হচ্ছে এরকম হচ্ছে একটা পৃথিবী আছে, তুমি পৃথিবী আছে, এই পৃথিবীর ধরো এখানে তুমি উড়ে চলে গেছো, এরটুক দূরত্ব আর এরটুক দূরত্ব হচ্ছে আমাদের এইচ, হ্যাঁ এরটুক দূরত্ব হচ্ছে এইচ, তার মানে তুমি আর প্লাস এইচ দূরত্ব চলে গেছো। তাহলে এই ক্ষেত্রে জি এর মান কত হবে, জি সমানুপাতিক হবে 1/r+h²। 2 নম্বর কন্ডিশন বুঝছো? 2 নম্বর কন্ডিশন যদি বুঝে থাকো, এখন আমরা সামনের দিকে আগাবো। দেখো আমি 2টা কন্ডিশন এখানে বুঝাইলাম, আমি এখানে তোমাকে 2টা কন্ডিশন বুঝাইলাম, দেখো 2টা কন্ডিশন বুঝছো কিনা। হ্যাঁ, মেডিকেলে ক্লাস করতে গেলে আসলে চিল থেকে কাক হয়ে যায়, তোমরাও হয়ে যাবা সামনের দিনে, কোনো প্যারা নাই। আমি যেমন হয়ে গেছি একদম চিল থেকে কাক হয়ে গেছি। কাক মানে বুঝছো, কাক মানে হচ্ছে একদম মানে পড়তে পড়তে এমন অবস্থা হয়ে যায়, তুমি মানে সারা রাত জাগবা, তোমার পরের দিন থাকবে আইটেম, তুমি সারাদিন ক্লাস করবা, ওয়ার্ক করবা, রাতের বেলা এসে পড়তে বসবা, তোমার পরের দিন থাকবে হচ্ছে 50 পেজের আইটেম, তোমার 50 পেজটা পড়ে ফেলতে হবে ওই রাতের মধ্যে। তাইলে বুঝো তোমার হচ্ছে কি ঘুম কি হবে, ঘুম হবে না, তুমি হচ্ছে কি হবে, তোমার চোখের নিচে ডার্ক সার্কেল পরে কাউয়ার মতো হয়ে যাবা। এটুক বুঝছো কিনা বলো, তা না হলে আমি আরেকবার বলবো। ঠিক আছে, দেখো আমি আরেকবার বলি। প্রথমে প্রথমে আমি কি করছি, প্রথমে আমি হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে দাঁড়ায় আছি, পৃথিবীর পৃষ্ঠে দাঁড়ায় আছি। পৃথিবীর পৃষ্ঠে দাঁড়ানোর ক্ষেত্রে তুমি কি করছো, তোমার পৃথিবীর যেহেতু পৃষ্ঠে দাঁড়ায় আছো, তোমার নিচে কি আছে, নিচে আছে মাটি, উপরে আছে বাতাস। মাটির ক্ষেত্রে ঘনত্ব হচ্ছে 4000, বায়ুর ক্ষেত্রে ঘনত্ব 1000। তাহলে এখানে কি হলো, ঘনত্বের একটা ডিফারেন্স তৈরি হলো, এখানে ঘনত্ব সমান থাকলো না, এখানে একটা ঘনত্ব, এখানে একটা ঘনত্ব, দুইটা ঘনত্ব কি হয়ে গেল, আলাদা হয়ে গেল। তাহলে ঘনত্ব যেহেতু আলাদা হয়েছে, আমি এখানে কি বলতে পারবো না, আমি এই সূত্রে যাইতে পারবো না। এই সূত্রে যদি না যেতে পারি, তাহলে আমার জি ইকুয়াল টু কি হবে, জি ইকুয়াল টু জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার হবে, অর্থাৎ এই ক্ষেত্রে জি সমানুপাতিক 1/r²। ঠিক আছে, জি সমানুপাতিক 1/r², অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে জি এর মান পৃথিবী থেকে বা কেন্দ্র থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে পৃথিবী পৃষ্ঠে জি এর মান কেন্দ্র থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন, তুমি কি করছো, তোমার এখন মন চাইছে তুমি আকাশে উড়বা, তুমি উড়ে চলে গেছো এইচ পরিমাণ দূরত্বে, তাহলে ভূমি থেকে এইচ পরিমাণ দূরত্বে তুমি উপরে উঠে গেছো, আর তোমার পৃথিবীর তো ব্যাসার্ধ একটা আছে আর, তাহলে এখন তোমার ইয়াটা কি হবে, এখন এই ক্ষেত্রে তুমি মনে করতে পারো যে তোমার চারপাশে বাতাস আছে, তার মানে আমার ঘনত্ব সমান, তাহলে এই ক্ষেত্রে আমি রো ইকুয়াল টু মানে জি ইকুয়াল টু 4/3 পাই জি আর রো এই সূত্র ইউজ করতে পারবো। কিন্তু না, পারবো না। কেন পারবো না, তার কারণটা হচ্ছে পৃথিবীর, তুমি হচ্ছে পৃথিবীর মানে পৃথিবীর ভিতরে আসো, বা পৃথিবীর হচ্ছে আকর্ষণ ক্ষেত্রের ভিতরে আসো। আকর্ষণ ক্ষেত্রের ভিতরে যতক্ষণ আসো, পৃথিবী তোমাকে নিচের দিকে টানতেছে। পৃথিবী যখন তোমাকে নিচের দিকে টানতেছে, তার মানে পৃথিবীর ঘনত্ব তোমার উপরে কাজ করতেছে। এই ক্ষেত্রে হচ্ছে পৃথিবীর ঘনত্ব ধরো রো 2, আর ধরো তোমার আশেপাশে বায়ুর ঘনত্ব রো 1। তাহলে এখানেও যেহেতু দুইটা ঘনত্ব কাজ করতেছে, তার মানে এখানেও আমাদের রোটা কনস্ট্যান্ট না। এখানেও যদি রোটা কনস্ট্যান্ট না থাকে, তাহলে এইবারও আমরা প্রথম সূত্রে যাইতে পারবো না। আমরা কোন সূত্রে যাব, আমরা আগের সূত্রে যাব, জি সমানুপাতিক 1/r² বা জি ইকুয়াল টু জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে আর ইকুয়াল টু আমরা বলতে পারি আর প্লাস এইচ।
ঠিক আছে, তাহলে জি সমানুপাতিক আমরা বলতে পারি 1/r+h এর উপরে হোল স্কোয়ার। এটা গেল। এখন আসো 2 নাম্বার 3 নাম্বার কন্ডিশন। 3 নাম্বার কন্ডিশনে আমরা কি করব, তোমার এখন ধরো পৃথিবী থেকে তুমি একবার পৃষ্ঠেও ছিলা, একবার তুমি উপরেও ছিলা, এখন তোমার মন চাইছে, এখন তোমার অবস্থা এতটাই জঘন্য, তুমি হচ্ছে এখন ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠছো, ফার্স্ট ইয়ারে ওঠার পর কি তুমি আকাশে উঠছো, এখন সেকেন্ড ইয়ারে উঠছো, বা সেকেন্ড ইয়ারে ওঠার একটু আগে ইয়ার ফাইনাল হয় না, ইয়ার ফাইনাল তুমি কি করছো, ফেল করে গেছো, তোমার এখন দিন দুনিয়া সব শেষ, তুমি এখন কি করবা, তুমি এখন পাইলে কুয়া খুঁড়ে একদম মাটির নিচে ঢুকে যাইতে মন চাইবে। ঠিক আছে, এই সময় তুমি কি করবা, তুমি পৃথিবীটাকে খুঁড়ে ফেলবা, তুমি পৃথিবীটাকে খুঁড়ে নিচের দিকে চলে আসতে চাইবা। তুমি এখন 3 নাম্বার কন্ডিশনে পৃথিবীর ভিতরে আসো। পৃথিবীর ভিতরে আসার পর তোমার কি হইলো, তোমার এখন মনে হবে তোমার চারপাশে মাটি আর কিচ্ছু নাই, না আছে বায়ু, না আছে কোনো কিছু। তুমি সাপোজ ধরো হচ্ছে 100 কিলোমিটার নিচে চলে গেছো, পৃথিবী থেকে 100 কিলোমিটার নিচে চলে গেছো। 100 কিলোমিটার নিচে যাওয়ার পর তোমার চারপাশে খালি মাটি আর মাটি, তোমার সাফোকেশন ফিল হবে, তোমার আর কিচ্ছু নাই। তাহলে এই ক্ষেত্রে এখন আমরা বলতে পারি আমরা এমন একটা কন্ডিশনে পৌঁছাইছি যেখানে তার চারপাশে শুধু কি আছে, চারপাশে শুধু মাটি আছে, তার মাটির ঘনত্ব হচ্ছে 4000 কেজি পার মিটার কিউব, 4000 কেজি পার মিটার কিউব, 4000 কেজি পার মিটার কিউব। এখন তার চারপাশের ঘনত্ব কি হয়ে গেছে, তার ঘনত্ব সমান হয়ে গেছে। এখন আমরা বলতে পারি যে হচ্ছে জি সমানুপাতিক আর, জি সমানুপাতিক আর। ঠিক আছে, তাহলে 3 নাম্বার কন্ডিশনে আমরা বলবো জি সমানুপাতিক আর। তাহলে এখান থেকে আমরা তিনটা হচ্ছে সিদ্ধান্তে পৌঁছাতে পারি। পৃথিবী পৃষ্ঠে, পৃথিবী পৃষ্ঠে, পৃথিবী পৃষ্ঠে জি সমানুপাতিক 1/r²। 2 নম্বরে আমরা শিখলাম পৃথিবী থেকে উপরে, পৃথিবী পৃষ্ঠের উপরে, পৃথিবী পৃষ্ঠের উপরে, পৃথিবী পৃষ্ঠের উপরে জি সমানুপাতিক 1/r²। তারপর হচ্ছে 3 নম্বরে আমরা শিখলাম পৃথিবী থেকে গভীরে বা পৃথিবীর গভীরে, পৃথিবীর গভীরে, পৃথিবীর গভীরে, পৃথিবীর গভীরে কি জি সমানুপাতিক আর। এই তিনটা কন্ডিশন বোঝানোর জন্য আমি এতক্ষণ কথা বললাম। বলো এখন ক্লিয়ার কিনা? কমেন্টে উল্টাপাল্টা কাজ না করে এখন আমার আনসারটা দাও বাবা। এতটুকু বুঝাইতে পারছি কিনা আমাকে একটু বলো। আমার লেখা একদম পুরো বাঁকা হয়ে গেছে, একটু বুঝে নিও, দ্রুত লিখতেছি তো এই জন্য। বলো বলো বলো, এতক্ষণ ক্লিয়ার কিনা, এতটুকু যা বুঝাইছি? যদি হয় আমরা সামনের দিকে আরেকটা মজার টপিক শিখবো রে বাবা, একটু তাড়াতাড়ি, আমার হাতে টাইম নাই, অলমোস্ট 1 ঘন্টা 7 মিনিট হয়ে গেছে। এই যে আমি পড়াচ্ছি, আমার ক্লাসের হচ্ছে রিভিউটা দিও একটু, বুঝছো? আমার ক্লাসের রিভিউটা একটু গ্রুপে পোস্ট দিও। তোমাদের তো রিভিউ কন্টেস্ট একটা চলেই, রিভিউ কন্টেস্টের হচ্ছে গিফট থাকে প্রত্যেকবারই। সো এই যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে, ক্লাসগুলোর রিভিউ একটু পোস্ট দিও গ্রুপে, তাইলে আমার ক্লাসটা কেমন হইলো, আমি কি ভালো পড়াইলাম নাকি খারাপ পড়াইলাম, তাইলে আমারও একটা শেখার জায়গা থাকে। আবার হচ্ছে মানে আমি নিজেকে শুধরেও নিতে পারি যদি কোনো জায়গায় আমার ল্যাকিংস থাকে। ঠিক আছে, সো একটু রিভিউগুলো একটু দিও। আচ্ছা 2 নাম্বারটা আর প্লাস এইচ হবে না? হ্যাঁ ঠিক ধরছো, মানে এখানে আমি হচ্ছে আর ইকুয়াল টু আর প্লাস এইচ, মানে এখানে হচ্ছে আর ইকুয়াল টু আমরা বলতে পারি হচ্ছে আর প্লাস এইচ। এখানে আর বলতে আমি হচ্ছে আর প্লাস এইচটাকেই ধরছি। ঠিক আছে, জি সমানুপাতিক 1/r প্লাস এইচ এর উপরে হোল স্কোয়ার, ওই সেম জিনিসই আর কি। আমি আর এর ভিতরে আর প্লাস এইচ ধরে নিছি। ঠিক আছে, এটা গেল। এখন আসো আমরা সামনের দিকে যদি যাই, দেখো এখানে না একটু সামনে আছে এই কথাটা মনে হয়, হ্যাঁ যে এখানে দেখো পৃথিবীর বাইরের অভিকর্ষ ত্বরণ, পৃথিবীর বাইরে মানে কি পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে, পৃথিবীর বাইরে মানে কি পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। 2 নাম্বার কন্ডিশনে এটা ছিল। এরপরে দেখো
অভিকর্ষ ত্বরণ পৃথিবী এবং পৃথিবীর ভিতরে কেন্দ্র থেকে দূরত্বের সমানুপাতিক। পৃথিবীর ভিতরে কেন্দ্র থেকে দূরত্বের সমানুপাতিক, যেটা আমরা 3 নাম্বার কন্ডিশন পড়লাম। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কন্ডিশন, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার কন্ডিশন। দেখো এই জিনিসটা তোমাদের বইতেই আছে, এই জন্য আমি বোঝানোর জন্য এই জিনিসটা এতক্ষণ বুঝাইলাম। এখন আসো সামনের দিকে আরেকটা জিনিস পড়াবো আমরা, তার আগে হচ্ছে যে এখানে একটা ম্যাথ আছে। দেখো পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এবং পৃথিবী পৃষ্ঠ থেকে ডি গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান সমান, ডি এর সাপেক্ষে এইচ এর মান নির্ণয় করো। পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এবং পৃথিবী পৃষ্ঠ থেকে ডি গভীরতায়। আচ্ছা তুমি চিন্তা করো, তুমি একটা পৃথিবী মানে তুমি হচ্ছে পৃথিবীর এখানে তুমি চিন্তা করতেছো যে পৃথিবী থেকে একদম পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? পৃথিবীর কেন্দ্রে জি এর মান হচ্ছে 0, পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ কত? 6400 কিলোমিটার, 6400 কিলোমিটার। তাহলে এখানে আমরা হচ্ছে ডি ইকুয়াল টু আমরা ধরলাম 6400 কিলোমিটার। ঠিক আছে, এখন ধরো তুমি পৃথিবী পৃষ্ঠ থেকে নিচে গেছো, নিচে এরকম যাইতে 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 জি এর মান 0 পাইছো। এখন পৃথিবী পৃষ্ঠ থেকে এভাবে উপরে উঠতেছো, উপরে উঠতে 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 এক সময় গিয়ে তো আবারও জি এর মান 0 পাবা। একটা সময় গিয়ে এখানে হচ্ছে আমার জি এর মানটা 0 হবে, জি এর মানটা 0 হবে। এখন কত কিলোমিটার উপরে গিয়ে জি এর মানটা 0 হবে? সেটা হচ্ছে এইচ ইকুয়াল টু 3200 কিলোমিটার। ঠিক আছে, 3200 কিলোমিটার উপরে গেলে পৃথিবীর আকর্ষণ ক্ষেত্র থেকে বাইরে চলে যায়, মানে 3200 কিলোমিটারটাই হচ্ছে পৃথিবীর আকর্ষণ ক্ষেত্র ধরা হয়। আর পৃথিবীর নিচে গভীরতায় কত? জি এর মান 0 হয়ে যায়। 6400 কিলোমিটার নিচে গেলে তোমার জি এর মানটা 0 হয়ে যাবে। এখন দেখো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এইচ ইকুয়াল টু d/2 বলতে পারি। 6400কে যদি তুমি 2 দ্বারা ভাগ করে দাও তাহলেই তো 3200 পাচ্ছ। ঠিক আছে, সো এখান থেকে আমরা বলতে পারি এইচ ইকুয়াল টু d/2। এই সূত্রটা একটু মাথায় রাখিও, এই সূত্র দিয়ে অনেক সময় ম্যাথ আসে যে বলবে পৃথিবী পৃষ্ঠ থেকে সাপোজ 1200 কিলোমিটার নিচে 1200 কিলোমিটার নিচে 1200 কিলোমিটার নিচে জি এর মান 6.1। 1200 কিলোমিটার নিচে জি এর মান 6.1। পৃথিবীর পৃষ্ঠ থেকে কত উচ্চতায় পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় জি এর মান 6.1 হবে? জি এর মান 6.1 হবে। তুমি তখন কি বের করবা? যেহেতু উচ্চতা বলছে তার মানে কি এইচ ইকুয়াল টু d/2। ডি এর মান কত? 1200 কিলোমিটার। তাহলে 1200/2 ইকুয়াল টু হচ্ছে 600 কিলোমিটার। তার মানে 600 কিলোমিটার উপরে গেলে জি এর মান 6.1 হবে। ঠিক আছে, এই ম্যাথটা ক্লিয়ার। এইভাবে হচ্ছে ম্যাথগুলো আসে। এখন আসো এখানে আরেকটা ম্যাথ দেওয়া আছে যে পৃথিবীকে 6400 কিলোমিটার ব্যাসার্ধের একটা গোলক ধরলে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষীয় ত্বরণের মানের 1/64 অংশ হবে। তুমি এই উপরের সবগুলা কথা তোমার মাথায় আনার দরকার নাই, তুমি বাদ দিবা। এখান থেকে তুমি কি করবা? জাস্ট 1/64 বলছে না, এই 1/64 নিবা। তাহলে 1/64 আছে, 64কে এই ভগ্নাংশকে এখন আমরা উল্টাবো। উল্টালে আমরা কি পাবো? 64 পাবো। এখন এই 64কে রুট করব, রুট করলে কত পাবো? রুট করলে পাবো আমরা হচ্ছে 8। রুট করলে আমরা পাবো 8। 8 থেকে কি করব? 1 মাইনাস করব। 1 মাইনাস করলে কত পাবো? 7 পাবো। তার সাথে আর গুণ দিব 7r। দেখো তাহলে আমার কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের 1/64 অংশ হবে 7r উচ্চতায়। ঠিক আছে, আর এর মান কত? আর এর মান তো 6400 কিলোমিটার। তাহলে 7 ইন্টু 6400, এত কিলোমিটার উচ্চতায় আমাদের কি হবে? অভিকর্ষ ত্বরণের মান 1/64 অংশ হবে। এখন সাপোজ ধরো তোমাকে বলছে যে 1/25 অংশ কখন হবে? ঠিক আছে, পৃথিবীর পৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের 1/25 অংশ হবে। তুমি এখন কি করবা? সেম ভাবে 25কে মানে এখন 1/25 ভগ্নাংশকে উল্টাবা, পাবা 25। 25কে রুট করবা, রুট করলে পাবা 5। 5 থেকে 1 বিয়োগ করবা হবে 4। 4-এর সাথে আর গুণ দিবা, তাহলে আমাদের আনসার শেষ। 4 ইন্টু 6400। দেখো এই ম্যাথ বুঝছো কিনা?
খালেদ দুষ্টু হয়ে গেছে বুঝছো, ওরে মাইর দেওয়া লাগবে। আসলে খালেদ মনে মনে যাচ্ছে অন্য কিছু হইতে বুঝছো, এখানে হচ্ছে আমার নাম দিয়ে চালাই দিচ্ছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। খালেদ নিজের মনের ভাব আমার উপর দিয়ে চালাই দিচ্ছে। ছি খালেদ, ভালো হয়ে যাও বুঝছো। ওকে, দেখো এই ম্যাথটা যদি ক্লিয়ার হয় তাহলে হচ্ছে আমরা সামনের দিকে যাব। ওকে, এখন আসো আমার অক্ষাংশ ক্রিয়া। অক্ষাংশ ক্রিয়া মানে কি, বা হচ্ছে আকৃতি ক্রিয়া। পৃথিবীর আকৃতির কারণেও জি এর মানটা চেঞ্জ হয়ে যায়। ধরো পৃথিবীর আকৃতির কারণে মেরু অঞ্চলে জি এর মান একটু বাড়ে, বিষুব অঞ্চলে জি এর মান একটু কমে, বা এরকম একটা ঝামেলার তৈরি হয়। এখন দেখো পৃথিবীটা নর্মালি হচ্ছে আমাদের চ্যাপ্টা এরকম, পৃথিবীটা নর্মালি এরকম চ্যাপ্টা, এটা হচ্ছে আমাদের পৃথিবীর কেন্দ্র। কেন্দ্র থেকে সবচেয়ে বেশি দূরত্ব হচ্ছে আমাদের বিষুব অঞ্চলে, সবচেয়ে কম দূরত্ব হচ্ছে আমাদের মেরু অঞ্চলে। তাহলে বিষুব অঞ্চলে কি হলো, পৃথিবীর দূরত্ব বা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধটা বেশি হয়। কত বেশি হয়, 22 কিলোমিটার বেশি হয়। পৃথিবীর ব্যাসার্ধ 22 কিলোমিটার বেশি হয়। তাহলে বিষুবে ব্যাসার্ধ কত বেশি, 22 কিলোমিটার বেশি। এই জিনিসটা মনে রাখবা যে বিষুবে বিষুবে ব্যাসার্ধ বিষুবে ব্যাসার্ধ 22 বেশি, বিষুবে ব্যাসার্ধ 22 বেশি, বিষুবে ব্যাসার্ধ 22 বেশি, বাকি সব কম, বাকি সব কম, বাকি সব কম। তাহলে এখন তোমরা চিন্তা করো, জি ইকুয়াল টু আমরা কি জানি, জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। অর্থাৎ আমরা বলতে পারি জি সমানুপাতিক 1/r স্কোয়ার। অর্থাৎ আর এর মান যেখানে বড় হবে জি এর মান সেখানে কম হবে, আর এর মান যেখানে কম হবে জি এর মান সেখানে বেশি হবে। তাহলে এখন এখানে চিন্তা করো, বিষুবীয় অঞ্চলে আর এর মান অনেক বেশি, কত বেশি, 22 কিলোমিটার বেশি। তাহলে এখানে জি এর মানটা কি হবে, জি এর মানটা সবচেয়ে কম হবে, জি এর মান মিনিমাম 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 হবে। ওকে, এখন জি এর মান যদি মিনিমাম হয় তাহলে আমাদের ওজনটা কি হবে, আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এম জি। তাহলে জি এর মান যেহেতু কমে যাচ্ছে, ওজনও কমে যাবে, ডাব্লিউ এর মানও মিনিমাম হবে, ডাব্লিউ এর মানও মিনিমাম হবে, ডাব্লিউ এর মানও মিনিমাম হবে। তারপরে আসে হচ্ছে প্রাবল্য, প্রাবল্যের মানও মিনিমাম হবে, ই মিনিমাম হবে। ঠিক আছে, প্রাবল্যের মানও মিনিমাম হবে, ই মিনিমাম হবে। এখন দেখো তাহলে এখানে মেরু অঞ্চলে তাহলে কি হবে, মেরু অঞ্চলে আর এর মান সবচেয়ে ছোট, আর এর মান সবচেয়ে ছোট। মেরু অঞ্চলে যেহেতু আর এর মান সবচেয়ে ছোট, তার মানে কি আর এর মান মিনিমাম। তাহলে এখানে আমরা জি এর মান কি পাবো, জি এর মান পাবো ম্যাক্সিমাম, তারপর হচ্ছে ওজন পাবো ম্যাক্সিমাম, তারপরে হচ্ছে প্রাবল্যও পাবো হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা পাচ্ছি কার জন্য, এই জিনিসগুলো পাচ্ছি আমরা মেরু অঞ্চলের জন্য, আর এই জিনিসগুলো পাচ্ছি আমরা বিষুবীয় অঞ্চলের জন্য। ঠিক আছে, এই তিনটা জিনিস যদি ক্লিয়ার হয় তাহলে এখান থেকে এই স্লাইডটা আমাদের পড়া শেষ। দেখো আমাদের পৃথিবীর মেরু ব্যাসার্ধের তুলনায় নিরক্ষীয় ব্যাসার্ধ বা বিষুবীয় ব্যাসার্ধ 22 কিলোমিটার বেশি। এখান থেকে তোমার পোলার রেডিয়াস আর ইকুয়েটোরিয়াল রেডিয়াস এই ইংলিশটা জানতে হবে। এটা মানে মাঝে মাঝে হচ্ছে মেডিকেলে দেখা যায় যে হচ্ছে ইংলিশ টার্ম দিয়ে কোশ্চেন দিয়ে দিছে। সো এখানে তোমাকে যদি এখন কোশ্চেন দেয় যে পোলার রেডিয়াস অপেক্ষা ইকুয়েটোরিয়াল রেডিয়াস কত কিলোমিটার বেশি, তুমি এখন এখানে হচ্ছে একটা ধরা খেয়ে যাবা যে হোয়াট ইজ ইকুয়েটোরিয়াল রেডিয়াস, এটা খায় না মাথায় দেয়। ঠিক আছে, সো এই জিনিসটা একটু মাথায় রাখিও যে ইকুয়েটোরিয়াল রেডিয়াস মানেই হচ্ছে নিরক্ষীয় ব্যাসার্ধ বা বিষুবীয় ব্যাসার্ধ কত কিলোমিটার বেশি, 22 বেশি। তাহলে একটা জিনিস মনে রাখবা, বিষুবে ব্যাসার্ধ 22 বেশি, বাকি সব কম, বিষুবে ব্যাসার্ধ 22 বেশি, বাকি সব কম, বিষুবে ব্যাসার্ধ 22 বেশি, বাকি সব কম। ওকে, এখন আসো আমরা হচ্ছে এখানে একটা কথা বলা আছে, এই যে পৃথিবীর পৃষ্ঠ থেকে উপর দিকে উঠলে জি এর মান কমে,
পৃথিবীর অভ্যন্তরে নামলে এর মান কমে, এই জিনিসগুলো আমরা দেখে আসছি একটু আগে, যে জি এর মান উপরে উঠলেও কমতেছে, নিচে নামলেও কমতেছে, এই জিনিসগুলো আমরা দেখে আসছি। তারপরে বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে অগ্রসর হইলে জি এর মান বাড়ে। কেন বাড়ে? তার কারণটা হচ্ছে যে বিষুবীয় অঞ্চলে আর এর মান সবচেয়ে বেশি, মেরু অঞ্চলে আর এর মান কম। তুমি সামনের দিকে আগাচ্ছ, জি এর মান বাড়তে আসে বাড়তে আসে বাড়তে আসে বাড়তে আসে বাড়তে আসে, এভাবে বাড়তে বাড়তে মেরু অঞ্চলে গিয়ে সর্বোচ্চ বেশি হয়ে যায়। সো এই জিনিসটা গেল। এখন এখানে 4 নাম্বার একটা কথা লেখা আছে, এই জিনিসটা বোঝানোর জন্য তোমাকে আরেকটা জিনিস আমি এখন বুঝাবো। চলো, ধরো এখন 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 একটা জিনিস হইলে, বোতল হইলে ভালো হইতো। আচ্ছা দাঁড়াও, এখানে একটা সুন্দর জিনিস পাইছি, একটা বাল্ব পাইছি। দেখো এই জিনিসটা তুমি খেয়াল করো, এটাকে তুমি পৃথিবী চিন্তা করো। এটাকে তুমি পৃথিবী চিন্তা করো। পৃথিবীর এই উপরের পার্টটা হচ্ছে আমাদের মেরু অঞ্চল, এই ছোট পার্টটা হচ্ছে আমাদের মেরু অঞ্চল, আর এই বড় পার্টটা তুমি মনে করো হচ্ছে বিষুবীয় অঞ্চল। ঠিক আছে, উপরের এই পার্ট কি মেরু অঞ্চল, আর এই বড় অংশটা হচ্ছে আমাদের বিষুবীয় অঞ্চল। এই জিনিসটা তুমি মনে করো। এখন ধরো তুমি বিষুবীয় অঞ্চলের এই একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করছো, পুরাটা ঘুরে এই সেম পয়েন্টে আবার আসছো। তোমার বন্ধুকে বলছো এই পয়েন্ট থেকে, মেরু অঞ্চলের এই পয়েন্ট থেকে ঘুরে আবার পুরাটা ঘুরে এই পয়েন্টে আসতে। ঠিক আছে, এই দুইটা জিনিস একটু বোঝো, যে তুমি কি করছো, তুমি তোমার বন্ধু, মানে তুমি বিষুবীয় অঞ্চলে ঘুরে এই সেম পয়েন্টে চলে আসছো, তোমার বন্ধু এখান থেকে যাত্রা শুরু করে পুরোটা ঘুরে এই পয়েন্টে চলে আসছে। দুইজনেরই সময় কি লাগছে? দুইজনেরই সময় সেম লাগছে। সাপোজ ধরো এখান থেকে তুমি যাত্রা শুরু করছো, 1 ঘন্টা পর ঘুরে তুমি আবার সেম জায়গায় চলে আসছো। তোমার বন্ধু এখানে কি করছে, এখান থেকে যাত্রা শুরু করছে, 1 ঘন্টা পর পুরোটা ঘুরে আবার এখানে চলে আসছে। ঠিক আছে, তাহলে দেখো তো কে বেশি দূরত্ব অতিক্রম করলো, তুমি নাকি তোমার বন্ধু? তুমি বেশি দূরত্ব অতিক্রম করছো যেহেতু বিষুবীয় অঞ্চল দিয়ে গেছো, আর তোমার বন্ধু কম দূরত্ব অতিক্রম করছে যেহেতু সে মেরু অঞ্চল দিয়ে গেছে। এতটুকু বুঝতে পারছো? এতটুকু যদি বুঝতে পারো তাহলে দেখো, তোমার বন্ধু, তুমি কি করছো, তুমি বিষুবীয় অঞ্চলে, আসো। সাপোজ ধরো 1 ঘন্টা সময় লাগাইছো, 1 ঘন্টা সময় লাগাইছো, তোমার পুরাটা ঘুরে আসতে হাঁটা লাগছে সাপোজ হচ্ছে 100 কিলোমিটার। হ্যাঁ, 100 কিলোমিটার। তোমার বন্ধু কি করছে, তোমার বন্ধু মেরু অঞ্চলে ঘুরতেছে। তোমার বন্ধু তোমার বন্ধু মেরু অঞ্চলে ঘুরতেছে। মেরু অঞ্চলে সেও কি করছে, সেও 1 ঘন্টা সময় লাগাইছে, কিন্তু তার যেহেতু মেরু অঞ্চলে ঘুরতেছে, মেরু অঞ্চলে কি দূরত্ব কম, তাহলে সে সাপোজ ধরো 1 ঘন্টায় মাত্র 10 কিলোমিটার চলে আসছে, 10 কিলোমিটার হেঁটে আসছে। এখন তুমি আমাকে বলো এখানে কার বেগ বেশি, কার বেগ কম, কার রৈখিক বেগ বেশি, কার রৈখিক বেগ কম? তুমি আমাকে এই জিনিসটা বলো, কার রৈখিক বেগ বেশি, কার রৈখিক বেগ কম? তুমি আমাকে বলো এখানে বিষুবীয় অঞ্চল এবং মেরু অঞ্চল দুইটার মধ্যে কার হচ্ছে বেগ বেশি, কার বেগ কম? কার বেগ বেশি, কার বেগ কম? এখানে আমি বলতে পারি যেহেতু সে 1 ঘন্টায় মাত্র 10 কিলোমিটার গেছে, তার মানে 1 ঘন্টায় যেহেতু কি করছে 10 কিলোমিটার গেছে, তার মানে এর কি, এর বেগটা হচ্ছে কম। কোন বেগ কম? রৈখিক বেগ কম। এর হচ্ছে রৈখিক বেগ কম। আর এ যেহেতু 1 ঘন্টায় 100 কিলোমিটার গেছে, তার মানে কি এর রৈখিক বেগটা কি হবে? বেশি হবে। এর রৈখিক বেগটা বেশি হবে। এখন তুমি কৌণিক বেগের কথা চিন্তা করো। তোমার বন্ধু এই পুরাটা ঘুরে 1 ঘন্টায় চলে আসছে, 360 ডিগ্রি অতিক্রম করছে। তুমিও 1 ঘন্টায় এই পুরাটা ঘুরে এই জায়গায় চলে আসছো, তোমারও 1 ঘন্টা সময় লাগছে। তাহলে তুমিও 1 ঘন্টায় 360 ডিগ্রি অতিক্রম করছো, তোমার বন্ধুও 1 ঘন্টায় 360 ডিগ্রি অতিক্রম করছে। তাহলে এখানে কৌণিক বেগ কি হবে? কৌণিক বেগ দুইটার ক্ষেত্রেই সমান হবে। কৌণিক বেগ কি হবে? কৌণিক বেগ দুইটার ক্ষেত্রেই সমান হবে। কৌণিক বেগ সমান, কৌণিক বেগ সমান, কৌণিক বেগ সমান। তাহলে এই জিনিসটা যদি বুঝতে পারো, দেখো তোমার সামনের পড়াগুলো অনেক ইজি হয়ে যাবে। তাহলে এখানে কি হইলো, রৈখিক বেগ বেশি হইলো, কৌণিক বেগ সমান হইলো। রৈখিক বেগ বেশি হইলো, কৌণিক বেগটা কি হইলো, মানে রৈখিক বেগটা হচ্ছে এক জায়গায় বেশি হইলো, এক জায়গায় কম হইলো, আর কৌণিক বেগ দুই ক্ষেত্রে সমান হইলো। ঠিক আছে, এই জিনিসটা গেল। এখন ধরো পৃথিবী তো ঘুরতেছে,
পৃথিবী তো এভাবে এভাবে ঘুরতেছে, পৃথিবী এইভাবে ঘুরতেছে, পৃথিবী এইভাবে ঘুরতেছে ঘুরতেছে, তুমিও হচ্ছে অনেক বেশি বেগে এই দিক দিয়ে যাচ্ছ, তোমার বন্ধু অনেক কম বেগে এই দিক দিয়ে যাচ্ছে। তাহলে তুমি বেশি বেগে এই দিক দিয়ে যাচ্ছ, সাপোজ ধরো 100 কিলোমিটার/আওয়ার বেগে এদিক দিয়ে যাচ্ছ, আর তোমার বন্ধু 10 কিলোমিটার/আওয়ার বেগে এদিক দিয়ে যাচ্ছে। এখন পৃথিবীও ঘুরতেছে, তুমিও দৌড়াচ্ছ, তাহলে এই জায়গা থেকে ছিটকে পড়ার প্রবণতা অর্থাৎ কেন্দ্র বিমুখী বলটা কার বেশি হবে, ছিটকে পড়ার প্রবণতা কার বেশি হবে বলো? পৃথিবী ঘুরতেছে, তুমি এখানে বেশি বেগে দৌড়াচ্ছ, তোমার বন্ধু এখানে কম বেগে দৌড়াচ্ছে, তাহলে এখানে ছিটকে পড়ার প্রবণতা কোন জায়গায় বেশি হবে, বিষুবীয় অঞ্চলে নাকি মেরু অঞ্চলে? ছিটকে পড়ার প্রবণতা বিষুবীয় অঞ্চলে বেশি হবে না, তাহলে ছিটকে পড়ার প্রবণতা বিষুবীয় অঞ্চলে বেশি হইল, তার মানে বিষুবীয় অঞ্চলে কেন্দ্র বিমুখী বলটা বেশি হবে, আর মেরু অঞ্চলে কেন্দ্র বিমুখী বলটা কম হবে। বিষুবীয় অঞ্চলে কেন্দ্র বিমুখী বলটা বেশি হবে, আর মেরু অঞ্চলে কি হবে, আমাদের ইয়াটা কম হবে, কেন্দ্র বিমুখী বলটা কম হবে। আচ্ছা, এই জিনিসটা যদি বুঝে থাকো, এখন আসো আমরা একটা পিঁপড়ার কথা চিন্তা করি। ধরো এটা হচ্ছে একটা পৃথিবী, পৃথিবীর মেরু অঞ্চলে একটা পিঁপড়া আছে, বিষুবীয় অঞ্চলে একটা পিঁপড়া আছে। এই পিঁপড়ার ওজন হচ্ছে 100 নিউটন, এই পিঁপড়ার ওজন হচ্ছে 100 নিউটন। এখন আমি কি বললাম, বিষুবীয় অঞ্চলে কেন্দ্র বিমুখী বলটা বেশি, সাপোজ ধরো কেন্দ্র বিমুখী বলটা হচ্ছে 10 নিউটন। এই যে ওজনটা তো কোন দিকে ক্রিয়া করতেছে, ওজন অবশ্যই কেন্দ্রের দিকে ক্রিয়া করতেছে, দুইটার ওজনই হচ্ছে কেন্দ্রের দিকে ক্রিয়া করতেছে। 100 নিউটনটা তাহলে কেন্দ্রের দিকে ক্রিয়া করতেছে, 100 নিউটন কেন্দ্রের দিকে ক্রিয়া করতেছে। আর এখানে আমার কেন্দ্র বিমুখী বলটা কি বললাম, বিষুবীয় অঞ্চলে বেশি, সাপোজ ধরলাম হচ্ছে 10 নিউটন। আর এখানে মেরু অঞ্চলে যেহেতু কেন্দ্র বিমুখী বলটা কম, সাপোজ ধরলাম হচ্ছে 1 নিউটন, সাপোজ কি ধরলাম 1 নিউটন। এখন তুমি আমাকে বলো, পৃথিবী যেহেতু ঘুরতেছে, ঘূর্ণনজনিত কারণে এখানে আমাদের লব্ধি ওজনটা কত হবে? ঘূর্ণনজনিত কারণে লব্ধি ওজনটা কত হবে? বিষুবীয় অঞ্চলে আমার কত হবে? বিষুবীয় অঞ্চলে 100 থেকে আমার 10 মাইনাস করতে হবে, অর্থাৎ 90 নিউটন। আর মেরু অঞ্চলে কি হচ্ছে, মেরু অঞ্চলে 100 নিউটন থেকে আমার 1 নিউটন বাদ দেওয়া লাগতেছে, তার কারণটা হচ্ছে 1 নিউটন কেন্দ্র বিমুখী বল, তার মানে এখানে থাকতেছে 99 নিউটন। তাহলে তুমি এখন চিন্তা করে আমাকে বলো, ঘূর্ণনজনিত কারণে কোন অঞ্চলে ওজন বেশি কমে, কোন অঞ্চলে ওজন কম কমে? ঘূর্ণনজনিত কারণে কোন জায়গায় ওজন বেশি কমছে, কোন জায়গায় ওজন কম কমছে? বলো, ওজন কোথায় বেশি কমছে, কোথায় কম কমছে? এখানে দেখাই যাচ্ছে যে হচ্ছে আমাদের বিষুবীয় অঞ্চলে বেশি কমছে, কত কমছে, 10 নিউটন কমে গেছে, মেরু অঞ্চলে 99 নিউটন কমে গেছে। তাহলে তুমি এখন এটা বইয়ের পাশে সুন্দরভাবে লিখে রাখো যে ঘূর্ণনজনিত কারণে, ঘূর্ণনজনিত কারণে, ঘূর্ণনজনিত কারণে ওজন কি হয়, ওজন কমে। ঘূর্ণনজনিত কারণে ওজন কমে যায়। ওজন মানে কি? ওজন মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ, মানে জি। তাহলে জিও কি হয়, কমে। ওজন কমে, জি কমে। তাহলে ঘূর্ণনজনিত কারণে, পৃথিবীর ঘূর্ণনজনিত কারণে ওজনও কমে, জি এর মানও কমে। এখন জি এর মান যেহেতু কমে, কোথায় বেশি কমে? বিষুবীয় অঞ্চলে, বিষুবে বেশি কমে, আর মেরুতে কম কমে। বিষুবে বেশি কমে, মেরুতে কম কমে। এভাবে তুমি লিখে রাখো। দেখো এই জিনিসটা আমরা হচ্ছে যে এখানেই লেখা আছে, দেখো ঘূর্ণনজনিত কারণে মেরু অঞ্চলে এর মান অল্প কমে, এই যে ঘূর্ণনজনিত কারণে মেরু অঞ্চলে জি এর মান অল্প কমে, বিষুবীয় অঞ্চলে বেশি কমে। দেখো এই লাইন বুঝাইতে পারছি কিনা, এই লাইনটা আমি বুঝাইতে পারছি কিনা দেখো। এতক্ষণ যা যা বলছি ক্লিয়ার কিনা? ঘূর্ণনজনিত কারণে মেরু অঞ্চলে জি এর মান অল্প কমে, বিষুবীয় অঞ্চলে বেশি কমে। কেন বেশি কমে, কেন কম কমে, এতক্ষণ আমি এইটাই এক্সপ্লেন করলাম।
বলো ক্লিয়ার কিনা। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ আমি ক্লিয়ার করতে পারছি। এখন দেখো এখানে আরেকটা কথা আসে, ধরো তোমার এই পৃথিবীর ঘূর্ণনটা হঠাৎ করে কমে গেছে, পৃথিবীর ঘূর্ণনটা হঠাৎ করে কমে গেছে, তাহলে এই যে কেন্দ্র বিমুখী দুইটা বল ছিল, এই বল দুইটা কি কাজ করবে? এই বল দুইটা কাজ করবে না। তাহলে ঘূর্ণন যদি হঠাৎ করে থেমে যায়, পৃথিবীর ঘূর্ণনটা যদি হঠাৎ করে থেমে যায়, কেন্দ্র বিমুখী বল দুইটা থাকবে না। আর কেন্দ্র বিমুখী বল যদি না থাকে তাহলে এখন কি হবে? কেন্দ্র বিমুখী বল এখানে 10 নিউটন নাই, তাহলে এই 10 নিউটন কেটে গেল, এখানে 90 নিউটন থেকে 100 নিউটন আবারও হয়ে গেল। আবার এখানে হচ্ছে 1 নিউটনটা আর থাকলো না, তাহলে 99 নিউটন থেকে এখন কি হলো? 100 নিউটন আবারও হয়ে গেল। তাহলে এখন যদি আমার পৃথিবীর ঘূর্ণনটা বন্ধ হয়ে যায়, পৃথিবীর ঘূর্ণনটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? ঘূর্ণন বন্ধ হয়ে গেলে, ঘূর্ণন বন্ধ হয়ে গেলে, ঘূর্ণন বন্ধ হয়ে গেলে ওজন বাড়বে নাকি কমবে? ওজন বাড়বে নাকি কমবে? ওজন বাড়বে। ওজন যদি বাড়ে জি এর মান কি হবে? জি এর মানও বাড়বে। তাহলে ঘূর্ণন যদি বন্ধ হয়ে যায় জি এর মানও বাড়বে, ওজনও বাড়বে। কোথায় বেশি বাড়বে? বেশি বাড়বে হচ্ছে, বেশি বাড়বে বিষুবে। 90 থেকে 100 হবে, তাহলে বেশি বাড়বে বিষুবে, বেশি বাড়বে বিষুবে। কম বাড়বে কোথায়? কম বাড়বে মেরুতে, কম বাড়বে মেরুতে। তাহলে বেশি বাড়বে বিষুবে, কম বাড়বে মেরুতে। তাহলে আগেরবার কি ছিল? আগেরবার ছিল হচ্ছে ঘূর্ণনজনিত কারণে ওজন কমে যায়, ওজন বেশি কমে বিষুবে, কম কমে মেরুতে। এখন যদি ঘূর্ণন বন্ধ হয়ে যায় তাহলে ওজনটা আবার কি হবে? ওজনটা এখানে যেহেতু আমার এই কেন্দ্রবিমুখী বল দুইটা থাকতেছে না, তার মানে ওজন আবারও আগের অবস্থায় চলে যাবে। এখন বিষুবে হচ্ছে 90 থেকে 100 নিউটন হবে, এখানে 99 থেকে 100 নিউটন হবে। তাহলে ওজনটা কি হলো? বেড়ে গেল। তার মানে কি জি এর মানটাও বেড়ে গেল। এখন জি এর মান বাড়লো, কোথায় বেশি বাড়লো? বিষুবে বেশি বাড়লো আর মেরুতে কম বাড়লো। এখানে তুমি মনে রাখতে পারো বেশির ব দিয়ে বিষুব, বেশির ব মানে হচ্ছে বিষুব, যেখানেই বেশি সেখানেই বিষুব, বেশি কমেও বিষুবে, বেশি বাড়েও হচ্ছে বিষুবে। ওকে, ঠিক আছে, এখন আমরা সামনের দিকে আগাই। দেখো এই জিনিসগুলো পড়ানো হয়ে গেছে, এটা পরে বলতেছি। আচ্ছা, কোন অক্ষাংশে জি এর মান সর্বাধিক হবে বলো তো? অক্ষাংশ মানে কি? এই যে ধরো অক্ষাংশ মানে হইলো, এটা হচ্ছে আমাদের পৃথিবী, পৃথিবীর এটা হচ্ছে আমাদের বিষুব অঞ্চল, এটা হচ্ছে মেরু অঞ্চল। এই ক্ষেত্রে হচ্ছে বিষুবে হচ্ছে 0 ডিগ্রি ধরা হয় আর মেরুতে হচ্ছে 90 ডিগ্রি ধরা হয়। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের এই রেখাকে কেন্দ্র করে বা বিষুব রেখার যে এই নিরক্ষীয় রেখা বা বিষুব রেখাকে কেন্দ্র করে যেই কোণটা তৈরি হবে সেই কোণটাকে হচ্ছে অক্ষাংশ বলা হয়। এটা হচ্ছে 90 ডিগ্রি অক্ষাংশ, এটা হচ্ছে 0 ডিগ্রি অক্ষাংশ, এইদিকে যদি ধরি এটা হচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশ। ঠিক আছে, তাহলে জি এর মান সবচেয়ে বেশি হবে কত ডিগ্রি অক্ষাংশে বলো? জি এর মান বেশি হবে কোথায়? জি এর মান বেশি হয় হচ্ছে মেরু অঞ্চলে। তাহলে মেরু অঞ্চলের অক্ষাংশ কত? মেরু অঞ্চলের অক্ষাংশ 90 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি অক্ষাংশে জি এর মান সর্বোচ্চ হবে। আচ্ছা, এই জিনিসগুলো আমি স্লাইড দিয়ে দিব, একটু দেখে নিও। এখন আসো মহাকর্ষীয় ক্ষেত্র। মহাকর্ষীয় ক্ষেত্র মানে কি? এখন আর 2-3টা টপিক আছে, 2-3টা টপিক একটু ফাস্ট বলে শেষ করে ফেলবো। দেখো মহাকর্ষীয় ক্ষেত্র মানে কি? ক্ষেত্র মানে হচ্ছে একটা অঞ্চল বোঝায়। মহাকর্ষীয় ক্ষেত্র, তারপর হচ্ছে ভেক্টর ক্ষেত্র, তারপরে ধরো হচ্ছে স্থির তরিতে আছে কি? স্থির তরিতে আছে হচ্ছে ওই যে চার্জের একটা ক্ষেত্র আছে। সো এই বিভিন্ন ক্ষেত্র আছে। যখন একটা ক্ষেত্র বুঝাবে তখন একটা অঞ্চল বুঝবা। তাহলে যেই অঞ্চলব্যাপী মহাকর্ষীয় ক্ষেত্র মানে ধরো এটা হচ্ছে পৃথিবী, বা সাপোজ, আচ্ছা ধরো সাপোজ এই ছোট হচ্ছে এই জিনিসটা হচ্ছে পৃথিবী, এটার চারপাশে এত বড় একটা জায়গা, এই জায়গা বরাবর সে তার কি করে, তার যে মহাকর্ষ বলটা ক্রিয়াশীল রাখতে পারে। সো এই এরিয়াটাকে আমরা বলবো হচ্ছে পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্র। তাহলে যে অঞ্চলব্যাপী মহাকর্ষীয় ক্ষেত্র বজায় রাখে সেই অঞ্চলটাকে বলা হয় হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র। সেই অঞ্চলটাকে কি বলা হয়? মহাকর্ষীয় ক্ষেত্র। এখান থেকে আর কিছু লাগবে না। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, প্রাবল্য মানে হচ্ছে ধরো কোনো একটা মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে তুমি একটা গ্রহ ঢুকাই দিছো বা কোনো একটা বস্তু ঢুকাই দিছো। এখন এই বস্তুটা বা পৃথিবীর কথাই তুমি চিন্তা করো, পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে কোনো একটা বস্তুকে তুমি ঢুকাই দিছো। এখন পৃথিবী তাকে যেই বলে আকর্ষণ করবে সেটাকে বলা হবে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। আর তুমি বাইরে থেকে একটা বস্তুকে এই ক্ষেত্রের ভিতরে নিয়ে আসতে যে পরিমাণে কাজ করা লাগবে সেটাকে বলা হবে বিভব। তাহলে বিভব আর প্রাবল্য আগের মতোই সেম। বিভব মানে হচ্ছে কাজ,
কাজ বাই ভর, আর প্রাবল্য মানে হচ্ছে বল বাই ভর। ঠিক আছে, বল বাই ভর মানে একক ভরে কতটুকু বল কাজ করে সেটা হচ্ছে প্রাবল্য, আর একক ভরে কতটুকু কাজ করতে হয় সেটা হচ্ছে বিভব। তাহলে প্রাবল্য যদি বলি তাহলে প্রাবল্য ইকুয়াল টু কী হবে, এফ ডিভাইডেড বাই এম। তাহলে এফ এর ভ্যালু কত, নিউটন, আর এটার একক কি, কেজি। তাহলে প্রাবল্যের একক কি হবে, নিউটন পার কেজি। তাহলে নিউটন পার কেজি, এটার একক হবে এটা। তাহলে এখন তুমি আমাকে বলো এটার মাত্রা কি হবে, এটার মাত্রা হবে নিউটন হচ্ছে এমএলটি ইনভার্স 2, কেজি মানে হচ্ছে এম ইনভার্স 1। তাহলে এম ইনভার্স 1 যদি হয়, এই এম আর এ এম কেটে যাবে, থাকবে হচ্ছে এলটি ইনভার্স 2। এখন এলটি ইনভার্স 2 কার মাত্রা বলো তো, এলটি ইনভার্স 2 হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি এর মাত্রা না, জি এর মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 2। তাহলে এই ই এবং জি কে সমান ধরা যায়, ই এবং জি কে সমান বলা হয়, ই ইকুয়াল টু জি আমরা বলতে পারি, ইকুয়াল টু আমরা কি বলতে পারি, জি বলতে পারি। ঠিক আছে, এই জিনিসটা গেল। এখন আসলে হচ্ছে বিভবের ক্ষেত্রে, বিভব ইকুয়াল টু কাজ বাই ভর। তাহলে কাজের ইয়ে কি, কাজ মানে হচ্ছে কাজের একক কি বলো, কাজের একক কি আর ভরের একক কি? কাজের একক হচ্ছে জুল আর ভরের একক হচ্ছে কেজি। তাহলে এখান থেকে কি হবে, জুল পার কেজি। তাহলে বিভবের একক হইলো জুল পার কেজি। এখানে আমার প্রাবল্যের একক কি হইলো, নিউটন পার কেজি, আর এখানে হচ্ছে জুল পার কেজি। এখন এটার মাত্রা কি হবে, বিভবের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এটা হয় হচ্ছে আমাদের কাজের একক। ঠিক আছে, আর ভর হচ্ছে তো এম নিচে আছে, তাহলে এম এম কাটা যাবে, এখান থেকে হবে হচ্ছে এল স্কোয়ার টি ইনভার্স 2। ঠিক আছে, এই হচ্ছে একক এবং মাত্রা, এইভাবে একটু একটু করে বের করে করে করতে হবে। দেখো এখানে এই যা যা আমরা পড়ছি সব হচ্ছে যে সামনে যে আমার একটা বক্স আছে এখানে লেখা আছে, এই যে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। দেখো এখানে সবগুলো আমি লিখে দিছি যে সমীকরণ কি, মাত্রা কি, একক কি, এটা একটা ভেক্টর রাশি কিনা। সো এই যে অভিকর্ষ ত্বরণের সাথে সম্পর্ক কি, ইকুয়াল টু জি আমি বলে দিছি। সো সেম জিনিস। এরপরে হচ্ছে মহাকর্ষ বিভব, বিভবের ক্ষেত্রে কি কি হলো, যে একটা ভরকে অসীম দূরত্ব থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে আনতে যে পরিমাণ কাজ করা লাগে সেটাকে বলা হচ্ছে বিভব। বিভবের ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম পড়াইছি, মাত্রা পড়াইলাম, একক পড়াইলাম, তারপরে এটা কি স্কেলার রাশি সেটা তো আমরা জানি। সো এই জিনিসগুলো মোটামুটি একটু একটু দেখলেই হয়ে যাবে। এখন বিভবের সর্বোচ্চ মান কত, বিভবের সর্বোচ্চ মান আমরা জানি ভি ইকুয়াল টু হচ্ছে মাইনাস, বিভবের আরেকটা সূত্র আছে ভি ইকুয়াল টু মাইনাস জিএম ডিভাইডেড বাই আর। এখন আমরা আর সর্বোচ্চ কত নিতে পারি, আর সর্বোচ্চ অসীম নিতে পারি। তাহলে আর এর ভ্যালু যদি অসীম হয় তাহলে ভি ইকুয়াল টু আমরা বলতে পারি মাইনাস জিএম ডিভাইডেড বাই অসীম। এখন যদি অসীম দিয়ে ভাগ করি আমার আনসার কত হবে, -0 হবে। তাহলে অসীমে যদি নেই আমার আনসারটা হচ্ছে -0 হয়, বা -0 মানে আলটিমেটলি 0 হয়। তাহলে এই যে বিভবের সর্বোচ্চ মান, বিভবের সর্বোচ্চ মান কত, বিভবের সর্বোচ্চ মান হবে 0, বিভবের সর্বোচ্চ মান হবে 0, এবং এই সর্বোচ্চ মান কোথায় হবে, অসীমে। তাহলে অসীমে মহাকর্ষীয় বল, বা বল না এখানে বিভব হবে, মহাকর্ষীয় বিভব, বিভব হবে সর্বোচ্চ এবং এর মান হবে কত, 0। একটুকু দেখিও তাহলেই হবে। ওকে, অন্যান্য বিভবের সাথে মহাকর্ষীয় বিভবের পার্থক্যটা কি বলো তো? মহাকর্ষীয় বিভবের পার্থক্যটা হচ্ছে মহাকর্ষীয় বিভব সবসময় হচ্ছে নেগেটিভ হবে, মহাকর্ষীয় বিভবের মান সবসময় নেগেটিভ হবে। কিন্তু যেটা আমরা ইয়ার ক্ষেত্রে বলছিলাম যে তড়িৎ বিভব, তড়িৎ বা চৌম্বক বিভবের ক্ষেত্রে আকর্ষণ বিকর্ষণ উভয়ধর্মী হয়, এই কারণে হচ্ছে বিভব ঋণাত্মকও হতে পারে ধনাত্মকও হতে পারে, কিন্তু এটার ক্ষেত্রে বিভব সবসময় ঋণাত্মক হবে। এখন আসো হচ্ছে অভিকর্ষ কেন্দ্র বা ভর, অভিকর্ষ কেন্দ্র বা ভার কেন্দ্র। ভার কেন্দ্র মানে কি, ভার কেন্দ্র মানে হচ্ছে কোনো বস্তুকে, ধরো কোনো একটা বস্তু নিছো, এটা একটা বস্তু নিছো, এখন এই বস্তুর ওজন একটা বিন্দুর মধ্যে দিয়ে কাজ করবে। এই যে মাঝখানের একটা বিন্দু, মাঝখানের কোনো একটা বিন্দু, বিন্দু দিয়ে একদম নিচ বরাবর কাজ করবে, এই বিন্দুটাকেই বলা হয় অভিকর্ষ কেন্দ্র বা ভার কেন্দ্র। মানে কোনো একটা বস্তুকে তুমি যেভাবে রাখো না কেন, ধরো তুমি হচ্ছে একটা কলমের কথা চিন্তা করো, কলম যদি এইভাবে রাখা হয় এরকম একটা মিড পয়েন্ট থেকে তার ওজনটা নিচের দিকে ক্রিয়া করবে। তারপর তুমি যদি এইভাবে রাখো, এইভাবে রাখলেও এই মিড পয়েন্ট থেকে একটা ওজন নিচের দিকে ক্রিয়া করবে। সো এই পয়েন্টটাকেই বলা হয় অভিকর্ষ কেন্দ্র বা ভার কেন্দ্র। আর বেশিক্ষণ লাগবে না।
আর ধরো 5-7 মিনিটের মধ্যে ক্লাস শেষ করব। এখন দেখো এই যে ভার কেন্দ্র গেল, এখন এই ভার কেন্দ্র কোনটার ক্ষেত্রে কোথায়? সুষম দণ্ড, এটা একটা দণ্ড, সুষম দণ্ডের ক্ষেত্রে কোথায় হবে? মধ্যবিন্দুতে হবে, সুষম দণ্ডের ক্ষেত্রে মধ্যবিন্দুতে। তারপরে বৃত্ত বা আংটি, আংটির ক্ষেত্রে কোথায় হবে? কেন্দ্রে হবে। তারপর হচ্ছে সামান্তরিক, সামান্তরিকের ক্ষেত্রে কোথায় হবে? ধরো এটা হচ্ছে একটা সামান্তরিক, সামান্তরিকের ক্ষেত্রে কোথায় হবে? এই যে দুইটা কর্ণ আছে, দুইটা কর্ণের মিড পয়েন্টে। তারপর হচ্ছে বেলনাকৃতি বস্তু, বেলনাকৃতি বস্তুর ক্ষেত্রে কি হবে? ধরো এটা হচ্ছে একটা বেলনাকৃতি বস্তু, এটা হচ্ছে একটা বেলনাকৃতি বস্তু, বেলনাকৃতি বস্তুর ক্ষেত্রে এটা হচ্ছে অক্ষ। হ্যাঁ, এই দুটো এটা হচ্ছে অক্ষ, এই অক্ষের মধ্যবিন্দুতে কাজ করবে হচ্ছে আমাদের অভিকর্ষ কেন্দ্র। সো এরকম হচ্ছে বইয়ের পাশে ছবি আঁকায় রাখিও, তাহলে হচ্ছে বেশ ভালো মনে থাকে। ভর কেন্দ্র আর ভার কেন্দ্র, আচ্ছা ভর কেন্দ্রটা হচ্ছে সবসময় ফিক্স থাকে, এই যে একটা নির্দিষ্ট বিন্দুতে থাকে, আর ভার কেন্দ্রটা হচ্ছে চেঞ্জ হতে পারে। এই যে এটা হচ্ছে একই বিন্দুতে হয়, আর ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র আলাদা বিন্দুতে হবে। সো এই 2-3টা একটু কথা মনে রাখিও, তাহলে হবে ভার কেন্দ্র বা অভিকর্ষ কেন্দ্র, এটা তো পড়লামই আমরা। এই যে এই সেম জিনিসগুলো আমরা পড়ে আসলাম, ভর কেন্দ্র, তারপরে এই যে এই জিনিসটা আনসার করো তো, সুষম সামান্তরিকের ভার কেন্দ্র কোথায় হবে? দেখো ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 1-2 চলে আসছে, সামান্তরিকের ভার কেন্দ্র কোথায় হবে? একটু আগেই বলছি, একটু আগেই পড়াইছি যে সামান্তরিকের ভার কেন্দ্র কোথায় অবস্থিত হবে। হ্যাঁ, নীলায় যে আরেকটা ইনফরমেশন দিয়েছো, সুষম ত্রিভুজাকৃতি পাতের ক্ষেত্রে অভিকর্ষ মানে অভিকর্ষ কেন্দ্র কোথায় হবে? মধ্যমাত্রয়ের ছেদবিন্দু। সুষম ত্রিভুজ মানে কি? এই যে এরকম একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের ক্ষেত্রে এই যে একটা মধ্যমা, আরেকটা মধ্যমা, এরকম আরেকটা মধ্যমা, এরকম একটা জায়গা থেকে হচ্ছে আমাদের ভার কেন্দ্রটা কাজ করবে। ভালো ইনফরমেশন, এটা আমার মনে ছিল না। হ্যাঁ, কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে হবে আমাদের ভার কেন্দ্র। এখন আসো মুক্তিবেগ। মুক্তিবেগ মানে কি? মুক্তিবেগ মানে হচ্ছে তুমি এখন তোমার একটা ফ্রেন্ড আছে, তোমাকে বহুত জ্বালাচ্ছে, তুমি মানে তার অত্যাচার সহ্য করতে না পেরে তাকে চাচ্ছ পৃথিবী থেকে বাইরে পাঠিয়ে দিবা। তুমি কি করবা এখন? তুমি তাকে নিয়ে এইভাবে তুলে পৃথিবীর বাইরে নিক্ষেপ করবা। এখন সবচেয়ে কম যেই বেগে নিক্ষেপ করলে ও আর পৃথিবীতে ফিরে আসবে না, সেই বেগটাকে বলা হয় মুক্তিবেগ। সর্বাপেক্ষা কম যে বেগে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তার পৃথিবীতে ফিরে আসবে না, সেটাকেই বলা হয় মুক্তিবেগ। এখন পৃথিবীর মুক্তিবেগ কত? সেটা হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, তারপরে 7 মাইল পার সেকেন্ড, এই দুইটা। আরেকটা হচ্ছে 25,000 কি জানি একটা ছিল, তারা ওইখানে আছে, এই যে 25,000 মাইল পার আওয়ার, 11.2 কিলোমিটার পার সেকেন্ড, তারপরে 7 মাইল পার সেকেন্ড, 25,000 মাইল পার আওয়ার। এই 3টা ইনফরমেশন মাথায় রাখতে হবে। এরপরে আরও কয়েকটা মান আছে, আমরা মান একটু পরে পড়তেছি। যে এখানে দেখো, চাঁদের বুড়ি মশা পাবে, চাঁদের বুড়ি কি পাবে? মশা পাবে। এখান থেকে আমরা শিখব, আমরা চাঁদের, তারপর হচ্ছে বুধ, মঙ্গল, শুক্র, পৃথিবী, বৃহস্পতি, সবগুলোর হচ্ছে মুক্তিবেগের মান শিখব। দেখো, চাঁদের বুড়ি মশা পাবে, চাঁদের দিয়ে চাঁদ, বুড়ি দিয়ে বুধ, মশা দিয়ে ম দিয়ে মঙ্গল, সা দিয়ে শুক্র, প দিয়ে পৃথিবী, বে দিয়ে বৃহস্পতি, এই কয়েকটা আমরা শিখব। দেখো, প্রথমে চাঁদের ক্ষেত্রে তুমি মনে রাখবা চাঁদ হচ্ছে 2, চাঁদ হচ্ছে 2, তাহলে চাঁদের হচ্ছে 2। এখন তুমি কি করবা? 2 এর সাথে 2 গুণ করবা, হবে 4, 4 এর সাথে 1 যোগ করবা, হবে 5, আবার হচ্ছে 2 গুণ করবা, হবে 10, আবার হচ্ছে 1 যোগ করবা, হবে 11। ঠিক আছে, তাহলে দেখো 2 গুণ করব, 1 যোগ করব, তাহলে 2 এর সাথে 2 গুণ করলাম, কত হইল? 2 এর সাথে 2 গুণ করলাম হলো 4, 4 এর সাথে 1 যোগ করলাম হলো 5, আবার 2 গুণ করলাম হলো 10, আবার 1 যোগ করলাম হলো 11। ঠিক আছে, এমনি তুমি মনে রাখতে পারো যে চাঁদের বুড়ি মশা পাবে। 2 এর সাথে 2 গুণ করলাম, আবার হচ্ছে 1 যোগ করলাম, আবার 2 গুণ করলাম, আবার 1 গুণ করলাম। দেখো তোমার সবগুলা পড়া শেষ, বাকি থাকলো একটা বৃহস্পতি। বৃহস্পতি কত? 59। বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ, এই জন্য এর মুক্তিবেগটাও বেশি, 59। ওকে, এখন দেখো এখানে কিছু কন্ডিশন বলা আছে যে কত বেগে নিক্ষেপ করলে বস্তুটা কীরকম হবে। যদি হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2 হয়, ভি স্কোয়ার মানে কি? ভি স্কোয়ার মানে হচ্ছে মুক্তিবেগ। যদি হচ্ছে মুক্তিবেগের মানে অর্ধেক হয়, বা হচ্ছে ভি স্কোয়ার যদি ভি স্কোয়ার বাই 2 এর চেয়ে কম হয়, অর্থাৎ 7.88 কিলোমিটার পার সেকেন্ড অপেক্ষা কম হয়, তাহলে উপবৃত্তাকার পথে ঘুরবে। তাহলে হচ্ছে তারপর হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2 যদি হয়, তাহলে এটা বৃত্তাকার পথে ঘুরবে। তারপরে হচ্ছে ভি স্কোয়ার গ্রেটার দেন ভি স্কোয়ার বাই 2 বাট লেস দেন ভি স্কোয়ার যদি হয়, তাহলে কি হবে? তাহলে এটা হচ্ছে এই যে পৃথিবীকে একটা ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকবে। এই জিনিসটা
আরেকটা জিনিস হচ্ছে যে ভি ইকুয়াল টু যদি ভিই হয় অর্থাৎ মুক্তিবেগের সমান যদি হয় তাহলে এটা হচ্ছে অধিবৃত্তাকার পথে, নামটা মনে রাখতে হবে, অধিবৃত্তাকার পথে পৃথিবীকে ছেড়ে যাবে। আর যদি হচ্ছে ভিটা মুক্তিবেগের চেয়ে বেশি হয় তাহলে বেশি হইলে এটা হচ্ছে পরাবৃত্তাকার পথে পৃথিবীকে ছেড়ে যাবে। তাহলে যদি মুক্তিবেগের সমান বেগে নিক্ষেপ করি অধিবৃত্তাকার পথে যাবে, আর যদি মুক্তিবেগের বেশি বেগে নিক্ষেপ করি তাহলে পরাবৃত্তাকার পথে পৃথিবীকে ছেড়ে যাবে। সো এই ইনফরমেশনগুলো একটু মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে কখন? চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে তখনই যখন ভি স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার বাই টু হবে, ভি স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার বাই টু হবে। সো এই ইনফরমেশনগুলো একটু মাথায় রাখতে হবে। এখন দেখো মঙ্গল গ্রহের ব্যাস দেওয়া আছে এত, পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে এত, মঙ্গল গ্রহের পৃষ্ঠ হতে মুক্তিবেগ কত নির্ণয় করো। আমরা মঙ্গল গ্রহের মুক্তিবেগ একটু আগে পড়ে আসছি যে চাঁদের বুড়ি মশা পাবে, চাঁদ, তারপর হচ্ছে বুধ, তারপর হচ্ছে মঙ্গল। চাঁদ কত ছিল? 2 ছিল, এর সাথে যদি আমরা 2 গুণ করি হবে 4, এর সাথে যদি হচ্ছে 1 যোগ করি হবে 5। তাহলে মঙ্গলের মুক্তিবেগ কত? 5 কিলোমিটার পার সেকেন্ড, 5 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এখন তুমি কি করবা? এখন তুমি অপশনগুলো দেখবা, একটা ম্যাথ দেওয়া আছে বলছে মঙ্গল গ্রহের মুক্তিবেগ নির্ণয় করো, তুমি কি করবা? তুমি হচ্ছে এখন অপশনগুলো দেখবা, 5-এর কাছাকাছি যে অপশনটা হবে সেটাই হবে তোমার আনসার। আনসার হচ্ছে 4.77 কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, মহাকর্ষ সূত্রে কিছু ব্যবহার আছে এখানে, হচ্ছে যে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করা যায়, এই জিনিসগুলো একটু রিডিং দিও, কি কি করা যায় কি কি না করা যায়। পৃথিবীর গড় ঘনত্ব কত এটা একটু মাথায় রেখিও, 5.5 × 10³ কেজি পার মিটার কিউব। এরপরে যে আমাদের যত ব্যবহার আছে সবগুলো এখানে আমি লিখে দিছি, তফাজ্জল স্যারের বই, তারপর হচ্ছে তোমার কি বলে তপন স্যারের বই, ইসাক স্যারের বই, যতগুলা বই আছে সবগুলা মিলে যতগুলো আমি পাইছি সবগুলো এখানে লিখে দেওয়া আছে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু দেখিও তাহলেই হয়ে যাবে, এটা আমি পড়ানোর কিছু নেই, এটা একটু নিজে নিজে পড়লেই হয়ে যাবে। এখন আসা হচ্ছে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে যোগাযোগ। উপগ্রহ মেইনলি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল। ন্যাচারালটা হচ্ছে যেটা হচ্ছে নর্মালি হচ্ছে থাকে, যেমন হচ্ছে চাঁদ, চাঁদ হচ্ছে একটা ন্যাচারাল উপগ্রহ, আর কৃত্রিম উপগ্রহ যেগুলো হচ্ছে আমরা বানাই স্যাটেলাইট, এই জিনিসগুলো হচ্ছে কৃত্রিম উপগ্রহ। এখন দেখো যেই উপগ্রহের পর্যায়কাল 24 ঘন্টা সেটাকে বলা হয়, মানে সেই যে ইয়েটা আছে কি বলে উপগ্রহটা আছে, উপগ্রহের কক্ষপথকে বলা হয় পার্কিং কক্ষপথ। তাহলে পার্কিং কক্ষপথ মানে কি? পার্কিং কক্ষপথ হচ্ছে ওই উপগ্রহের কক্ষপথ যার পর্যায়কাল হচ্ছে 24 ঘন্টা। 24 ঘন্টা পর্যায়কাল মানে কি? পৃথিবী ঘুরবে, পৃথিবীর সাথে সাথে ও ঘুরবে, কিন্তু দেখে মনে হবে যে ওইটা পৃথিবী থেকে দেখে মনে হবে যে ওইটা ফিক্সড আছে। ধরো হচ্ছে এটা পৃথিবী, পৃথিবীর এই জায়গা থেকে সোজা এখানে হচ্ছে এই স্যাটেলাইটটা আছে বা কোনো একটা উপগ্রহ আছে, পৃথিবী ঘুরতেছে ও ঘুরতেছে, পৃথিবী ঘুরতেছে ও ঘুরতেছে, পৃথিবী এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে 24 ঘন্টায় আবার এখানে আসছে, এও এখান থেকে যাত্রা শুরু করে 24 ঘন্টায় এখানে চলে আসছে। সো এখান থেকে পৃথিবী থেকে কি মনে হলো? দেখে মনে হলো এই জিনিসটা এখানে ফিক্সড আছে। সো এই যে কক্ষপথ, এই কক্ষপথকে বলা হচ্ছে পার্কিং কক্ষপথ। এবং এই উপগ্রহটাকে বলা হয় কি? কি উপগ্রহ বলা হয় বলো? জিও স্টেশনারি স্যাটেলাইট বলা হয়। সামনে আছে এই যে ভূস্থির উপগ্রহ বা জিও স্টেশনারি স্যাটেলাইট। আবর্তনকাল যদি হচ্ছে 24 ঘন্টা হয়, বা আবর্তনকাল নিজ অক্ষের চারদিকে ঘূর্ণায়মান পৃথিবীর আবর্তনকালের সমান হয়, এটাই হচ্ছে আমাদের ভূস্থির উপগ্রহ। তারপরে ভূস্থির উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা ইউজ করা হয়, একে বলা হয় সিনকম স্যাটেলাইট বা সিনক্রোনাস কমিউনিকেশন স্যাটেলাইট। এই জিনিসগুলো একটু একটু দেখবা। তারপরে যে ভূস্থির উপগ্রহের বৈশিষ্ট্যগুলো একটু দেখতে হবে, পৃথিবীর কেন্দ্র থেকে বৃত্তাকার পথে আবর্তন করে, 24 ঘন্টায় আবর্তন করে, নিরক্ষীয় তলে অবস্থান করে, পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, এবং এই উচ্চতা কত? 36,000 কিলোমিটার। তার কক্ষপথের উচ্চতা 36,000 কিলোমিটার। এই দুই তিনটা জিনিস দেখবা, আর কিছু লাগবে না। আর মেরু বা পোলার উপগ্রহ মানে কি? মেরু বা পোলার উপগ্রহ মানে হচ্ছে যেটা হচ্ছে মেরু তলে অবস্থান করে, বা হচ্ছে এক ধরনের উপগ্রহ যেটা নিরক্ষীয় মধ্যতলের পরিবর্তে মেরু মধ্যতলে থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করে। মানে হচ্ছে নর্মালি স্যাটেলাইটগুলো হচ্ছে যেরকম যেটা বিষুবীয় মধ্যতল আছে এইভাবে হচ্ছে প্রদক্ষিণ করে, কিন্তু যেটা হচ্ছে মেরু বা পোলার উপগ্রহ সেটা হচ্ছে মেরু অঞ্চল থেকে এইভাবে হচ্ছে প্রদক্ষিণ করে। ঠিক আছে, এটা হচ্ছে পোলার। এখন পোলারের আবর্তনকাল হচ্ছে 110 মিনিট, আর হচ্ছে সংকেত পৌঁছাতে 1/100 সেকেন্ড সময় লাগে। সো এই দুই তিনটা জিনিস একটু একটু মাথায় রাখবা, মোটামুটি শেষ। আর হচ্ছে ম্যাথ মোটামুটি যা যা লাগে আমি দেখাইছি, ওই সেম জিনিসগুলো এখানে বলা আছে, একটু দেখে নিও। ঠিক আছে, ওই সেম জিনিসগুলো এখানে আছে, দেখে নিও। ম্যাথ আমার যা যা লাগে আমি আগেই বইয়ের সাথে সাথে আমি করাই ফেলছি। ঠিক আছে, সো আমাদের চ্যাপ্টারটা শেষ। আমি মোটামুটি 1 ঘন্টা 48 মিনিট হয়ে গেছে, এর মধ্যে শেষ করে দেওয়ার ট্রাই করলাম। এখন বলো তোমাদের কার কি অবস্থা, সব কিছু বুঝাইতে পারছি কিনা একটু জানাও।
এখন বলো এতক্ষণ যা যা বুঝাইছি সবগুলো ক্লিয়ার হয়েছে কিনা? শেষ। হ্যাঁ, পিডিএফ দিয়ে দেবো। পিডিএফে যে ভাই একটু পরে দিয়ে দিচ্ছে, আরিফুল ভাই একটু এই পোস্টের হচ্ছে ইয়াতে দেখবা, পোস্টের কি বলে ক্যাপশনে হচ্ছে লিঙ্ক দিয়ে দিবে। ফিজিক্স পড়া আসলে কঠিন কিছু না, বুঝছো? ফিজিক্স যদি তুমি হচ্ছে বুঝে বুঝে পড়তে পারো, এভাবে হচ্ছে বই ধরে ধরে হচ্ছে বইয়ের প্রত্যেকটা লাইন যদি তুমি বুঝে বুঝে পড়তে পারো, ফিজিক্স পড়া একদমই সহজ। ফিজিক্সের মতো সহজ জিনিস মেডিকেল, এই যে মেডিকেলের প্রিপারেশনের মধ্যে আর একটাও নাই। আমি হচ্ছে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ফিজিক্সের প্রিপারেশন নেওয়া সবচেয়ে সহজ। তুমি বায়োলজি পড়তে যাও, হাজার হাজার ইনফরমেশন তোমার মাথায় থাকবে না। তারপর কেমিস্ট্রি পড়তে যাও, সেম জিনিস। তার কিন্তু এই ফিজিক্সের ক্ষেত্রে ছোট ছোট ইনফরমেশন খুবই মানে খুবই ছোট ছোট ইনফরমেশন, খুবই সহজ সহজ ইনফরমেশন হচ্ছে দেখা যায় হচ্ছে ঘুরে ফিরে চলে আসে। সো ওই জিনিসগুলো বারবার মেমোরাইজেশন করতে করতে দেখবা হচ্ছে তোমার ফিজিক্স পড়া হয়ে গেছে। আমার ক্লাসেই মোটামুটি হচ্ছে আমি যা যা দরকার আমি মোটামুটি সব দেওয়ার ট্রাই করি। বাকিটা তো তোমরা কতটুকু নিতে পারছো সেটা তোমাদের উপর, আর আমি কতটুকু বুঝাইতে পারছি এটা হচ্ছে একটা কথা। সব কিছু বুঝাইতে পারছি কিনা, যদি কোনো জায়গায় কোনো ল্যাকিংস থাকে অবশ্যই আমাকে জানাবা। আর ক্লাসের রিভিউ অবশ্যই দিবা, গ্রুপে হচ্ছে জানাবা ক্লাসটা কেমন লাগলো, ক্লাসটা করে তুমি উপকৃত হয়েছো কিনা। তারপরে আরও যা যা আর কি আছে, যদি কোনো খারাপ রিভিউ থাকে, আমার ক্লাসে কোন জায়গায় কোনো সমস্যা থাকছে বা যদি কোনো সমস্যা থাকে একদম ফ্র্যাঙ্কলি হচ্ছে সব কিছু বলবা, আই উইল অ্যাকসেপ্ট ইট। ওকে, আমাদের প্রি মেডিকেলেও কিন্তু হচ্ছে এরকম করে হচ্ছে সামনে যে 16 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে প্রি মেডিকেলে। প্রি মেডিকেলেও ফিজিক্সের এরকমই ক্লাস নেওয়া হবে, মোটামুটি সবগুলো চ্যাপ্টারই এরকম স্টাইলের মধ্যে বা এরকম হচ্ছে তোমার থিমের মধ্যেই নেওয়া হয় প্রত্যেকটা চ্যাপ্টারই। আর ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে আমি নেওয়ার ট্রাই করি, পাশাপাশি হচ্ছে খালেদ তো আছেই। এবার হচ্ছে খালেদ আছে, গতবার তো খালেদ ছিল না, গত 2 বছর হচ্ছে আমারই ক্লাস নেওয়া লাগছে পুরোটাই। সো এবার হচ্ছে খালেদ আছে, খালেদ বেশ ভালো মানে ই করে, তোমরা তো দেখছো এই ক্লাসটা। সো আমার পাশাপাশি খালেদও ক্লাস নিবে। তো সব মিলে বলবো যে হচ্ছে প্রি মেডিকেলের যদি ভর্তি হও, তোমার ফিজিক্স নিয়ে টেনশন করা লাগবে না। আর বাকি সাবজেক্টগুলোর জন্য তো আমাদের স্পেশাল টিচার প্যানেল আছে, যে আফসানা আপু নিজে হচ্ছে বায়োলজি কেমিস্ট্রি নিবে, তারপরে হচ্ছে জিকে এর জন্য হচ্ছে অন্বেষা আছে। সো মোটামুটি সবার ক্লাসই করছো, সবাই হচ্ছে মোটামুটি বেশ ভালো ক্লাস নেয়। সো প্রি মেডিকেলে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। এখন থেকে প্রিপারেশন নিলে আসলে প্রিপারেশন নেওয়া অনেক ইজি হয়ে যায়। আমি আমার প্রি মেডিকেলের কাহিনিটা একটু বলতে চাই তোমাদেরকে এখন। যে আমি আমাদের হচ্ছে সময়টা হচ্ছে তখন আমি তো এইচএসসি দিয়েছিলাম 2022-এ। সো মোটামুটি হচ্ছে 22-এর এপ্রিল মাস আমার হচ্ছে টেস্ট পরীক্ষা শেষ। টেস্ট পরীক্ষা শেষ ঠিক আছে, কিন্তু হচ্ছে আমাদের টাইমে তো অর্ধেক টাইম হচ্ছে অনলাইনে ছিল করোনার কারণে। সো ওই অর্ধেক প্রিপারেশন আমার হচ্ছে নেওয়া হয়েছিলই না, ধরা যায় হচ্ছে আমার প্রিপারেশন একদম পুরোপুরি ইনকমপ্লিট ছিল, এইচএসসির প্রিপারেশন বলো আর যেটাই বলো। তারপর দেখা গেল যে এপ্রিল মাসে আমার টেস্ট পরীক্ষা শেষ হইলো, মাঝখানে হচ্ছে মে জুন জুলাই আগস্টের সম্ভবত 6 তারিখ থেকে আমাদের হচ্ছে এই শুরু মানে এইচএসসির কথা ছিল। তারপর দেখলাম যে হচ্ছে এপ্রিল মাস গেল, টেস্ট পরীক্ষা শেষ হইলো, রোজা আসলো, ঈদ গেল। সো এই মোটামুটি 1-1.5 মাস আবারও হচ্ছে আমার চলে গেল, হাতে বাকি থাকলো মোটামুটি আর 2 মাসের মতো। আমি এখন ভাবতেছি আমার তো হাজার হাজার পড়া বাকি, আমি এখন কেমনে শেষ করব। সো এই ভাবতেছি 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 কি করব না করব, মাথায় তো কিছু খেলে না। তারপরে ভাবলাম প্রি মেডিকেল তো শুরু হচ্ছে, আমি প্রি মেডিকেলে ভর্তি হয়ে যাই। আবার মাথার মধ্যে নানা টেনশন, প্রি মেডিকেল করলে এইচএসসিতে হ্যাম্পার হবে কি না, আমি তো এইচএসসির প্রিপারেশনই ঠিক মতো নিই নাই, আবার প্রি মেডিকেল কেমনে করব। সো এরকম নানা চিন্তা মাথায় আসছিল। এই সব চিন্তাকে আমি দূরে ঠেলে দিয়ে আমি প্রি মেডিকেলটা করা শুরু করছি, বুঝছো? করা শুরু করার পর আমার যেটা মনে হইলো এটা আসলে আমার জন্য একটা ব্লেসিং ছিল, যার কারণে হচ্ছে এইচএসসিতে তো আমি ভালো করতে পারছি, পাশাপাশি হচ্ছে মেডিকেলের জন্য অনেক আগে গেছিলাম। আমার যে চ্যাপ্টারগুলো ল্যাকিং ছিল ওই চ্যাপ্টারগুলো হচ্ছে প্রি মেডিকেলের সাথে সাথে করছি। তারপরে হচ্ছে ওই চ্যাপ্টারগুলো আবার পড়ছি, পড়ার একটা মানে টাইম পাইছি, এক্সাম দেওয়া মানে প্রত্যেকদিন তো ক্লাসের পাশাপাশি এক্সাম হয়, এক্সামগুলো দিছি। সো মোটামুটি প্রিপারেশনটা এত বেশি কম্প্যাক্ট হয়ে গেছিলো যে আমার শর্ট সিলেবাস, তখন তো আমাদের শর্ট সিলেবাস ছিল, শর্ট সিলেবাসের প্রিপারেশনটা এত ভালো হয়ে গেছিলো আমি হচ্ছে মানে এইচএসসির জন্য তো টেনশন করাই লাগে নাই, আর মেডিকেলের জন্য পরে গিয়ে আর টেনশন করা লাগে নাই।
পরে হচ্ছে লং মানে শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো ছিল ওইগুলোতে ফোকাস দিয়েছিলাম পরের 2 মাসে গিয়ে এইচএসসির পরে। সো এইভাবে হচ্ছে বলা যায় যে প্রি মেডিকেল আসলে একটা ব্লেসিং তোমার বোথ এইচএসসির জন্য, মেডিকেলের জন্য, সব কিছুর জন্যই। সো এটাই বলবো, প্রি মেডিকেল করা অবশ্যই ভালো। সো প্রি মেডিকেলে ভর্তি হয়ে যেতে পারো, আমরা এরকম এই বেসিক থেকে একদম পুরোটা পড়াই দেই। সো সবার জন্য শুভকামনা থাকবে, আর কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাবো। হ্যাঁ হ্যাঁ, এইচএসসি 27 ভর্তি হতে পারবা, 27 করে তো আরও লাভ, কারণ তোমরা হচ্ছে আরও 1 বছর বেশি পাচ্ছ। সো আগে থেকে যদি প্রিপারেশন হয়ে যায়, তোমার এইচএসসির জন্য প্রিপারেশন হয়ে যাবে, আবার হচ্ছে মেডিকেলের জন্য হয়ে যাবে। আমি তো বললামই যে আমি যদি প্রি মেডিকেল না করতাম, আমি এইচএসসিতে আমি A+ পাইতাম কিনা আমার হচ্ছে সন্দেহ ছিল। কিন্তু আমার তারপরে কি হচ্ছে এইচএসসিতে বেশ ভালো একটা মার্ক আসে, ট্যালেন্ট পুলে বৃত্তিও পাইছিলাম, ঢাকা বোর্ডে টপ 50-তে ছিলাম মনে হয়, 50 নাকি 55 এরকম টাইপের মানে র্যাঙ্ক আসছিল। সো এইচএসসিতেও ভালো করছি, আর মেডিকেলে তো এখন সলিমুল্লাহ মেডিকেলে চান্স পাইছিলাম, 471তম হয়েছিলাম। সো এটাই আর কি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ক্লাসে দেখা হবে, এবং প্রি মেডিকেলে তো দেখা হবে যারা আসো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।